ঠিক আছে কিনা দেখছো? সব ঠিক আছে। এটা না হলে কিন্তু রেকর্ড করার সমস্যা। The Bluetooth device is ready to pair. The Bluetooth device is connected successfully. মনে হয় জানি করছে। তুমি আর ম্যাডামে আছো, আর কেউ নাই। সালাম দাও, কথা বলো। যাও। আসসালামু আলাইকুম ম্যাম। জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি ম্যাম। জি জি জানে ম্যাম, জানে। আমি মেসেজ দিয়েছি। ঠিক আছে। আচ্ছা। কি এটা কি ক্লোজ দিব? আমরা ক্লাসটা শুরু করি। Let me share my screen first. আজকে আমরা পড়ব mental health problem. Mental health and behavioral problem. দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। আমি কি স্লাইড শোতে যাব না এইভাবে থাকলে দেখা যায়? আচ্ছা ঠিক আছে। যদি বেশি ছোট না লাগে দেখতে তাহলে আমি এইভাবেই থাকি। আর নাহলে আমাকে আবার স্লাইড শো করতে হবে। অবশ্য এখন জয়েন করার কেউ নাই। এখানে স্লাইড শোতে যাওয়া হ্যাঁ, ঠিক আছে। জয়েন করতে গেলে একটু ঝামেলা হয়ে যায়। তো বারবার করতে হয়। আচ্ছা। সো আজকের টপিক হচ্ছে কোর্স নেম কি আমাদের? চাইল্ড হেলথ। চাইল্ড হেলথ। ইয়েস, ভেরি গুড। আর প্রত্যেকের নামে কিন্তু অ্যাসাইনমেন্ট অ্যাসাইন করা আছে টপিক। ঠিক আছে? সো আমি আশা করব অ্যাসাইনমেন্ট এখন আপনারা জানেন যে কিভাবে করতে হয়। প্রেজেন্টেশনও দিয়েছেন। ক্লাস আমি যদি ক্লাসটা শেষ করে ফেলি, যেহেতু জানুয়ারিতে আপনাদের পরীক্ষা, ক্লাসটা যদি শেষ করে ফেলি তাহলে আসলে এটা ম্যাডাম পছন্দ করেন, ম্যাডাম, যে প্রেজেন্টেশন নেওয়াটা ভালো আপনাদের। তাতে করে হয় কি আপনাদের প্রেজেন্টেশনের স্কিলটা বাড়ে। যেহেতু পাবলিক হেলথে বিভিন্ন কনফারেন্স অ্যাটেন্ড করতে হবে, বিভিন্ন জায়গায় আপনার প্রপোজাল প্রেজেন্ট করতে হবে। যদি আপনি পুরোপুরি পাবলিক হেলথে না আসেন, যে যে সেক্টরে আছেন সেখানেও দেখবেন যে প্রেজেন্টেশনের একটা ব্যাপার থাকে। সো বেটার হবে আপনারা একটা প্রেজেন্টেশন যেভাবে দিয়েছিলেন, প্রথমে ওয়ার্ড ফাইল ওটা রেডি করে ফেলবেন, এরপরে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাবেন। সেটা আমরা ক্লাস শেষ হওয়ার পরে একটা ডেট দিব, ওই ডেটে আপনারা প্রেজেন্ট করবেন। সো একটু মনে হতে পারে দূর আর একটা ভেজাল চলে আসলো সামনে, বাট ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট। এটা আমাদের ভালোর জন্য, এটা একটা পার্ট কিন্তু অ্যাকচুয়ালি। আমরা অনেক সময় এই না শুধু ওয়ার্ড ফাইল সাবমিট করে দিই, বাট দিস ইজ অ্যাকচুয়ালি নট ফেয়ার। আপনাদের প্রেজেন্টেশনটাও নেওয়া উচিত। আচ্ছা চলেন আমরা শুরু করি। শুরু করার আগে আমাদের ছোট্ট একটা প্রশ্নের উত্তর দিতে হবে। গত ক্লাস থেকে ক্যাঙ্গারু মাদার কেয়ার নাম শুনেছি? জি ম্যাম। ক্যাঙ্গারু মাদার কেয়ার কাদের জন্য? ভেরি লো বার্থ ওয়েট বেবিদের জন্য। ভেরি গুড। মেরি নিশ্চয়ই অ্যান্সার করেছে। এটা কি মেরির গলা শুনলাম না? জি ম্যাম। হ্যাঁ, ভেরি
less than 1.5 less than কিলোগ্রামের 1.5 নিচে kg. ভেরি গুড 1.5 কেজির নিচের বাচ্চাদেরকে ভেরি লো বার্থ ওয়েট বলে। ওই বাচ্চাদের জন্য স্পেশালি এই ক্যাঙ্গারু মাদার কেয়ার। এটা দিলে এটার উদ্দেশ্য কি কি মেনটেন করা হয় এটার এই ক্যাঙ্গারু মাদার কেয়ারে কি মেনটেন করা হয় বাচ্চার কি মেনটেন হয় টেম্পারেচারটা মেনটেন করার জন্য। ভেরি গুড বাচ্চার বডি টেম্পারেচার মেনটেন হয় তাতে কি হয় বাচ্চা কি থেকে বাঁচে সেই কন্ডিশনটার নাম কি হাইপোথার্মিয়া। হাইপোথার্মিয়া কারণ হাইপোথার্মিয়া কোন বাচ্চাদের বেশি হওয়ার চান্স থাকে যে বাচ্চাগুলো কোন বাচ্চাদের বেশি হওয়ার চান্স থাকে সব বাচ্চারই হওয়ার চান্স থাকে ভেরি লো বার্থ ওয়েট বেবি yes low birth weight baby that means premature বাচ্চারা যারা জন্মগ্রহণ করে রাইট সাধারণত প্রিম্যাচিউর বাচ্চাগুলোরই লো বার্থ ওয়েট থাকে সো আবার হ্যাঁ কিছু স্মল ফর বেট বাচ্চা আছে তাদেরও লো বার্থ ওয়েট থাকে সো এই বাচ্চাদের হাইপোথার্মিয়া প্রিভেন্ট করার জন্য ক্যাঙ্গারু মাদার কেয়ার দেওয়া হয় কারণ হাইপোথার্মিয়া ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজেস যেটার কারণে বাচ্চা মারা যায় ঠিক আছে কেন জি ম্যাম। এইভাবে আমরা বাইবাতে আপনাদেরকে আস্ক করব যে যত সুন্দর করে উত্তর দিবে তার গ্রেডিং তত ভালো যে যত ক্যাজুয়ালি উত্তর দিবে তার গ্রেডিং তত ভালো ঠিক আছে আচ্ছা সো আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করে তারপরে আমি এখানে শিফট করব 5 মিনিটস রিভিউ ফ্রম প্রিভিয়াস ক্লাস লো বার্থ ওয়েট বেবি অর প্রিম্যাচিউর বাচ্চাদের আরেকটা ইম্পর্টেন্ট প্রবলেম হয় বার্থ অ্যাসফাইক্সিয়া অর রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম এটাকে প্রিভেন্ট করার জন্য কি মেজার আছে প্রোগ্রামটার নাম কি সেই মেজারটার নাম কি এক ছবিও দেখিয়েছিলাম গুগল থেকে সার্চ করে আম্বু ব্যাগ ইউজ করা হয় ম্যাডাম হ্যাঁ আম্বু ব্যাগ ইউজ করা হয় কিন্তু প্রোগ্রামটার নাম বলতে হবে সেই এইচ দিয়ে যদি ম্যাম নামটা মনে নাই। হেল্পিং বেবিস ব্রেথ। very good helping babies breathe helping babies breathe এই কথাগুলো ক্লাসের মধ্যেই মনে রাখেন এটার জন্য আলাদাভাবে পড়ার দরকার নেই কিন্তু এগুলো ইনভেরিয়েবলি বাইবাতে কোশ্চেন করা হয় হেল্পিং বেবিস ব্রিথ বাচ্চাকে হেল্প করছেন ব্রিথ নেওয়ার জন্য প্রোগ্রামটার নাম যেখানে কিনা আম্বু ব্যাগ ইউজ করে বাচ্চাকে শ্বাস নেওয়ানো হয় কোন বাচ্চাকে যাদের ডেলিভারির সময় শ্বাসকষ্ট হয় সেই বাচ্চাগুলো সাধারণত কারা হয় কেন এই শ্বাসকষ্ট হয় প্রিম্যাচুরিটি আর লো বার্থ হলে হয় গেল তাহলে প্রিম্যাচুর বাচ্চা বা লো বার্থ ওয়েট বাচ্চার কনসিকুয়েন্সেস অর কমপ্লিকেশন আমরা দুটো করে ফেললাম একটা হচ্ছে হাইপোথার্মিয়া আর একটা হচ্ছে বার্থ অ্যাসফিক্সিয়া। সিনড্রোম অর বার্থ অ্যাসফাইক্সিয়া রাইট তো এই দুটারই কিভাবে ওদেরকে প্রিভেন্ট করা হয় সেটাও আমরা জেনে ফেললাম বা কি মেজার নেওয়া হয় যাতে করে ওরা সেফ হয় চাইল্ড সার্ভাইভাল অ্যাক্টিভিটি সেটাও আমরা জেনে ফেললাম দুটার ক্ষেত্রে আরেকটা কমপ্লিকেশন হয় লো বার্থ ওয়েট বাচ্চার অর প্রিম্যাচুর বাচ্চার সেটা কি শরীরে কি কমে যায় ম্যালনিউট্রিশন ম্যাম। ম্যালনিউট্রিশন অনেক পরে হয় জন্মের পর বডি থেকে কি কমে যায় যেটা ডায়াবেটিসের সাথে ডায়াবেটিক রোগীদেরও আমরা কনসার্ন কি কমে যায় হাইপোগ্লাইসেমিয়া। সুগার ভেরি গুড হাইপোগ্লাইসেমিয়া ঠিক আছে জি। খেয়াল করেন কিন্তু আমি কথাগুলো বলছি আপনি যদি পরীক্ষার সময় বলতে না পারেন যে একটা প্রিম্যাচুর বাচ্চা অথবা লো বার্থ ওয়েট বাচ্চার কমপ্লিকেশন প্রথমেই হবে বার্থ অ্যাসফাইক্সিয়া অর রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম দুই জিনিস দুটারই একটু ডেফিনেশন করে ফেলতে হবে যে বার্থ অ্যাসফাইক্সিয়া মানে অক্সিজেন নিতে পারছে না আর রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম ডিফিকাল্টি ইন রেসপিরেশন দুটার কাছাকাছি বাট দুটো শব্দ এবং এটা প্রিভেন্ট করার জন্য কি ইউজ করা হয় নাম্বার 2 কনসিকুয়েন্সেস অর কমপ্লিকেশন বললাম আমরা হাইপোথার্মিয়া যেটা প্রিভেন্ট করার জন্য কোন ফার্স্ট ইফেক্টিভ প্রোগ্রামটা আছে চাইল্ড সার্ভাইভাল প্রোগ্রাম সেটাও আমরা জানলাম নাম হচ্ছে ক্যাঙ্গারু মাদার কেয়ার আর আরেকটা লাস্টলি আমরা বলছি যে লো বার্থ ওয়েট বাচ্চার আরেকটা সমস্যা হয় সেটা হচ্ছে ঝট করে তার হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায় এবং এটা প্রিভেন্ট করার জন্য ডক্টররাই তখন অ্যাজ আর্লি
ব্রেস্ট ফিড, ব্রেস্ট ফিড করতে বলে। ভেরি গুড। ব্রেস্ট ফিডিং, ইয়েস। তখনই জিজ্ঞেস করবো ইনিশিয়েশন অফ ব্রেস্ট ফিডিং কতক্ষণের মধ্যে শুরু করতে হবে? অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বাট উইদিন 1 hour। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। সো এই যে এইভাবে কিন্তু ভাইভা কোশ্চেনগুলো হবে, কনসেপশন ক্লিয়ার না থাকলে বোল্ডলি বা স্মার্টলি উত্তর না দিলেও হয় কি ভাইভার রেজাল্টটা কমে যায়। আর আমরা চাই না যে আপনাদের রেজাল্ট কম, কারণ আপনাদের রেজাল্ট গ্রেডিং কম দিতে গেলে আমাদের কষ্ট হয়। আর যেদিন আপনারা ভালো পরীক্ষা দেন সেদিন খুব আনন্দ হয় যে যাক ওরাও মজা করে পড়েছে, সিম্পল জিনিস। ঠিক আছে, তাহলে গেল গত ক্লাসের একটু রিভিউ করলাম, এখন আসেন আমরা আজকের ক্লাসে। গুড, থ্যাংক ইউ। সো আমাদের লার্নিং অবজেক্টিভস অনেক কিছু, এবারে পড়া শুরু করি। মনে রাখতে হবে, একটু বলে দিই, মেইনলি আমরা মেন্টাল হেলথ অ্যান্ড বিহেভিয়ারাল প্রবলেমগুলো আলোচনা করব, খুব ডিটেলসে ক্লিনিক্যাল সাইডে আলোচনা করব, বিকজ ইটস নট এ ক্লিনিক্যাল সাবজেক্ট। আলোচনা কেন করব, যখন আমরা আলোচনা করব তখন বলতে থাকবো, কেন পাবলিক হতে কোন জায়গাটায় সেটা কাজে লাগছে, ইমপ্লিমেন্টেশনটা তখন আমরা দেখতে থাকবো। বাট ভেরি ইন্টারেস্টিং ফর ইয়োর সেলফ অলসো অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইয়োর সোসাইটি, পিপল, কমিউনিটি পিপল, ফর দেম অলসো। ওকে, চলেন আমরা শুরু করি। প্রথমেই আমরা জেনে নিই ইম্পর্টেন্স অফ, এই যে এই মোডে থাকলে ইম্পর্টেন্স অফ মেন্টাল হেলথ। কেন দরকার আপনার মেন্টাল হেলথের ইম্পর্টেন্সটা? এটা এটা একটা ইস্যু কেন? চাইল্ড হেলথ প্রবলেম, চাইল্ড হেলথের ভিতরে মেন্টাল হেলথ প্রবলেম বা বিহেভিয়ারাল হেলথ প্রবলেম ইস্যু কেন? সো সেটা আমরা একটু জানি। এক কথায় গত ক্লাসে আমরা আলোচনা করেছি যে মরবিডিটি মর্টালিটি একটা ইস্যু কেন, ঠিক তেমনি মেন্টাল হেলথ প্রবলেম একটা ইস্যু। কারণ বাচ্চা যদি ফিজিক্যালি এবং মেন্টালি সাউন্ড না হয়, দ্যাট মিনস হেলদি না হয়, তাহলে সেই বাচ্চা তার লাইফটাকে প্রোডাক্টিভ করতে পারবে না, তার এডুকেশন ঠিকমতো হবে না, তার মেন্টাল হেলথ ঠিকমতো, ডিপ্রেশন থাকবে তার, এবং আলটিমেটলি প্রোডাক্টিভিটি তার ভিতরে থাকবে না, পজিটিভিটি তার ভিতরে থাকবে না, এবং সে সোসাইটিকে কোনোভাবেই হেল্প করতে পারবে না, না ইন্টেলেকচুয়ালি, না আপনার ফিনান্সিয়ালি, কোনোভাবেই সে সোসাইটিকে কিছু করতে পারবে না। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে কি আপনার ইম্পর্টেন্স। সো দেখেন এই কথাগুলো এই লাইনগুলোতে এক্সপ্রেস করেছি যে দ্য চিলড্রেন নিড টু হ্যাভ আ গুড মেন্টাল হেলথ স্ট্যাটাস ইফ তারা যদি দে আর গোয়িং টু লিভ আপ দেয়ার ফুল পোটেনশিয়াল। তার মানে তার মেন্টাল হেলথ প্রয়োজন যদি সে তার ফুল পোটেনশিয়াল দিয়ে তার লাইফটাকে লিড করতে চায়, লিভ করতে চায়। তাহলে ফুল পোটেনশিয়াল, এটার ভিতরে ফিনান্সিয়াল আসবে, এডুকেশনাল আসবে, ইন্টেলেকচুয়াল আসবে, সব ক্যাপাসিটি সে তার ভেতর থেকে ঢেলে দিবে তার ফ্যামিলির জন্য, তার সোসাইটির জন্য। মানুষ বাঁচেই তো এই জন্য, আর তো কোনো কিছু বাঁচার উদ্দেশ্য নেই। ইভেন তো হচ্ছে কি স্পিরিচুয়াল অ্যাসপেক্টেও সে ফুল দিতে পারবে, রিলিজিয়াস অ্যাসপেক্টেও সে তার ফুল দিতে পারবে যখন সে মেন্টালি এবং ফিজিক্যালি সাউন্ড থাকবে। আর যদি মেন্টালি সাউন্ড না থাকে তাহলে সে তার ভিতরে যে অ্যাবনর্মালিটিগুলো, নেগেটিভিটিগুলো থাকবে, এটা আপনার সমাজের ক্ষতি করবে। নট অনলি সে তার নিজেকে হার্ম করবে, বাট অলসো তার আশেপাশের যত মানুষ আছে তাকে ক্ষতিগ্রস্ত করবে। ঠিক আছে, এই যে এক বাচ্চা আরেক বাচ্চাকে টর্চার করে, আরেক মানুষকে টর্চার করে, সিরিয়াল কিলার, সিরিয়াল রেপিস্ট, এই যে কত ধরনের নাম আমরা শুনি, এগুলো সব এই যে মেন্টাল হেলথ ইমব্যালেন্সটা থাকার কারণেই হয়। এবং সেটা অনেক বাচ্চাদেরই যদি আমরা অ্যাড্রেস না করি, ইগনোর করে যাই, না জানার কারণে ইগনোর করে যাই, আমি তো জানি না, বুঝতে পারি না, এই বিষয়ে তো আমাদেরকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হয় না অ্যাজ এ প্যারেন্ট। সো সেইখানেই আমাদের প্রবলেম। সো প্যারেন্টকে অ্যাওয়ার করার জন্য হলেও, সোসাইটিকে অ্যাওয়ার করার জন্য হলেও আমাদের নিজেদের জানতে হবে। সো চিলড্রেন নিড আ গুড মেন্টাল হেলথ ইফ he or she truly live a life that is filled with positive experience. Definitely positivity থাকতে হবে। ঠিক আছে, the willingness to do what is best for themselves and the people around them. Providing children with an environment that demonstrate love, compassion, trust, and understanding will greatly impact a child's mental health as well as physical health. So
বলেছে দেখেন, চিলড্রেন বর্ন প্রিম্যাচিউরলি, গত ক্লাসে আমরা যেটা পড়েছি, আর 4 times more likely to have emotional problems or behavioral disorder. So can you imagine, গত ক্লাসে আমরা পড়েছি লো বার্থ ওয়েটের প্রিভ্যালেন্স আমাদের দেশে 27 পয়েন্ট সামথিং। সো ইটস আ বিগ নাম্বার, পার্সেন্টেজ। আমরা চাই না আমাদের বাচ্চা প্রিম্যাচিউর হোক। অনেকে মনে করে দূর কি হয়েছে, প্রিম্যাচিউর হয়েছে ঠিক হয়ে যাবে। নো, আমরা কিন্তু গতদিন কনসিকুয়েন্সেস গুলো দেখেছি, দেখার পর সেগুলো মেইনলি ছিল ফিজিক্যাল কনসিকুয়েন্সেস, বাট সেখানে ছিল যে তার আইকিউ ভালো হয় না, তার মেন্টাল হেলথ ভালো হয় না। এবং দেখেন লিটারেচার বলছে, এস্টাবলিশড ডকুমেন্ট যেটাকে বলে আপনার এভিডেন্স বেসড ডাটা, সেটা বলছে যে 4 times তাদের বেশি চান্স থাকে ইমোশনাল প্রবলেম এন্ড বিহেভিয়ারাল প্রবলেম। একটু জানাই দিন তো, আমি তো লোক তারপরে দেখেন, once mental illness develops, it become a regular part of children's behavior and is more difficult to treat. So তার আগেই কিছু সাইন সিম্পটম দেখে আমাদেরকে মেজার নিতে হবে, কারণ এটা একবার ডেভেলপ হয়ে গেলে এটা থেকে বের হয়ে আসা কঠিন। আচ্ছা, আমরা কি আছি সাথে, না আমি একাই বলবো? একটু আস্তে কথা কও, শুনতেছি না কথা। ওকে, ভেরি গুড। It is important to recognize and treat mental illness in children as early as possible. সেই জন্যই আমাদের এত কিছু জানতে হবে, মেন্টাল হেলথ প্রবলেমগুলো জানতে হবে। নেট প্রবলেম করতেছে, কথা বুঝতেছি না কিছু। একটা মিনিট। কি হয়েছে? বন্ধ রাখো, কথা সাড়ে ছয় আসছিল, বুঝতেছিলাম না কি বুঝলো। মাঝে মাঝে নেট বাড়িয়ে দেয় আর একটু। তুই এখন থেকে কথাই কয় না। না ম্যাডাম, একটু বললে একটু ওয়েট করেন। দেখি টেস্ট করি আমরা। আমি ওর কেটে দেই, আমি কেটে দেই। এটা আনা তো এটা ঠিক হয়ে গেছে। তোর দেখেও ভালো হয়ে গেছে, কারণ আমি ক্লাস করতেছি, আমি দেখতেছি না, ডিস্টার্ব নাই। মারতে মন চাইতেছে, কারো মারো না। তুই আমার ক্লাসের সময় ডিস্টার্ব করবি না, এই ম্যাডামের অনেক ইম্পর্টেন্ট ক্লাস, খালি ওইগুলাই ভাববে, ভাইবাতে জিজ্ঞেস করে দরজা লাগায় কথা বলবে। এই কথা শোনো কেন তুমি? এদিকে আজান দিতেছে, এদিকে তুমি কথা বলতেছো, আমি কিছুই শুনতেছি না। এটা সাউন্ড বাড়াও, সমস্যা কি? দুপুরবেলাটা সমস্যা, চারপাশে মসজিদে আজান দেয়। 10,000 টাকা আমার লস হয়েছে। 5,500 টাকা ট্রান্সপোর্ট কস্ট, 1500 টাকার কল, 1500 টাকার ফ্রিজ, 800 টাকার কারেন্ট, 200 টাকার চুলা, এই হইলো আমার 10,000 টাকা। দেখ 10,000 টাকা। কে কইছে তোমার চেঞ্জ করতে বাসা? আমি তো এখান থেকে ডিউটি করতে চাইছিলাম, তুমি তো ছাড়ছো বাসা। কি নবাবটা দেখো, নবাব সিরাজউদ্দি খান। আর আগেও কথা, না ম্যাডাম, সমস্যা হচ্ছে, এটা না বললে একটু ওয়েট করে না। এটা আমার মনে হয় এটাই প্রবলেম। সরি, হ্যাঁ। আচ্ছা, সো আমরা কোথায় ছিলাম? ইম্পর্টেন্সে ছিলাম। আছি তো, নাকি চলে গেছি? আছে ম্যাম, আছি। জি ম্যাম। আছি ম্যাম। এখন দেখেন, আমাদের কিছু ওয়ার্নিং সাইন আছে। তাহলে আমরা ইম্পর্টেন্সে জানলাম যে ইট ইজ ইম্পর্টেন্ট টু রেকগনাইজ এন্ড ট্রিট মেন্টাল ইলনেস ইন দ্য চিলড্রেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ম্যাম, আমাদের স্লাইড দেখা যাচ্ছে না? না। স্টপ প্রেজেন্টিং, বাট এই ঝামেলা করেন। না না, তুমি এর কাছে কার কাছে যাবো?
জি ম্যাম, দেখা যাচ্ছে। ওকে, লাস্ট লাইনটা একটু মনে রাখতে হবে যে ইট ইজ ইম্পর্টেন্ট টু রেকগনাইজ অ্যান্ড ট্রিট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল জিনিস মেন্টাল হেলথ প্রবলেম। তাহলে চলেন আমরা কিছু ওয়ার্নিং সাইন খুব সিম্পল ভাবে একটু লিখে ফেলি যে কখন অ্যাজ আ প্যারেন্ট হোক অথবা কাউকে অ্যাডভাইস করার জন্য হোক আমাদেরকে সতর্ক থাকতে হবে। সো ওয়ার্নিং সাইনের ভিতরে একটা মেইন ভীষণ ইম্পর্টেন্ট ওয়ার্নিং সাইন হচ্ছে প্রবলেমস ইন মোর দেন ওয়ান সেটিং। কোথায় কোথায় সেই প্রবলেমস হতে পারে? স্কুলে হতে পারে, হোমে হতে পারে, অথবা পিয়ারদের সাথে যখন তারা খেলাধুলা করে সেখানে এই প্রবলেমসগুলো হতে পারে। ঠিক আছে? তার মানে বেশি বেশি কমপ্লেইন আসছে, ঠিক আছে, স্কুল থেকে কমপ্লেইন আসছে, বাসায় আপনারা খেয়াল করছেন যে বাচ্চাটার কিছু বিহেভিয়ার একটু চেঞ্জ মনে হচ্ছে, একটু আমরা পরে দেখবো যে সেগুলো কি কি ধরনের আরো হতে পারে সেগুলো, এগুলো আমরা দেখবো। তখন আমাদের বুঝতে হবে যে কাইন্ড অফ ওয়ার্নিং সাইন এটা। আপনাকে এখন বাচ্চাকে নিয়ে হয় আপনার কেয়ার সিক করতে হবে, তাকে কাউন্সেলিং এ দিতে হবে, তার সাথে বসতে হবে, তাকে সিটিং দিতে হবে, তার এই বিহেভিয়ারটাকে চেঞ্জ করতে হবে। একটা আরেকটা হচ্ছে গিয়ে চেঞ্জ ইন অ্যাপিটাইট অর স্লিপ। ওয়ার্নিং সাইন মেন্টাল হেলথ প্রবলেমের একটা ইম্পর্টেন্ট ওয়ার্নিং সাইন হচ্ছে অ্যাপিটাইট অর স্লিপ, এটা একটু অল্টার হয়। তার মানে এখন যে বাচ্চারা গণহারে যে অনেক বাচ্চারাই আছে খেতে চায় না, সেটা আবার এটার মধ্যে পড়বে না। তো আপনার কাছে মোদ্দা কথা যেটা আমরা মেসেজটা দিতে চাই সবার মধ্যে, যে আমরা একটু পরে আরো কিছু দেখবো সাইন, এগুলো যদি পাওয়া যায় তাহলে যদি দেখেন যে বিহেভিয়ারটা নর্মাল দেন অন্যরকম লাগছে, তখনই আমাদেরকে অ্যালার্ট দিতে হবে যে আমার একটু দেখায় আসতে হবে। ইভেন দো চাইল্ড স্পেশালিস্টের কাছে দেখালেও হবে, ঠিক আছে, ওয়েল চাইল্ড চেক আপ যেটা বলে সেটা করলেও হবে। আরেকটা হচ্ছে যে সে অ্যাপিটাইট স্লিপ তো তার অল্টার হয় অথবা চেঞ্জ হয়, এবং সোশ্যাল উইথড্রল অর ফিয়ার অফ থিংস হি অর শি ডিড নট ইউজ টু বি নট অ্যাফ্রেড অফ। তার মানে কি আগে সে সেম জিনিসটাতে অ্যাফ্রেড হতো না অথবা আনইজি ফিল করতো না, সাডেনলি তার ভেতরে একটা চেঞ্জ আসছে যেটাতে আপনার কাছে মনে হচ্ছে যে এটা তার বিহেভিয়ার চেঞ্জ। হ্যাঁ, সেটা স্কুল থেকে আসার পর হতে পারে, বাসায় হতে পারে, পিয়ারদের সাথে হতে পারে। আপনাকে বুঝতে হবে বাচ্চার সামথিং রং, সে কোনো প্রেশারে আছে, তার সাথে আপনাকে কথা বলতে হবে। এই তারপরে দেখেন রিটার্নিং টু বিহেভিয়ার্স মোর কমন ইন ইয়াঙ্গার চিলড্রেন সাচ এজ বেড ওয়েটিং। হ্যাঁ, বেড ওয়েট করে ফেলে। সো এইটা মাঝখানে ছিল না, পরে আবার শুরু হচ্ছে। সো আপনাকে একটু কনসার্ন হতে হবে এবং এটার জন্য কেয়ার সিক করতে হবে। সাইন অফ বিং আপসেট, এমনও হতে পারে এই বেড ওয়েটিং যেটা সেটা তার ফিজিক্যাল কোনো প্রবলেম হচ্ছে। আমরা জানি যে ব্লাডারের মাসেল টোন ঠিক মতো না থাকলে অনেক সময়, ইউরেথ্রাল মাসেল টোন ঠিক মতো না থাকলে অনেক সময় এই ধরনের প্রবলেম হতে পারে। বাচ্চা অনেক সময় স্বপ্ন দেখে, এই কি হচ্ছে আসলে সেটা ফাইন্ড আউট করার জন্য আপনাকে ওটাকে ওয়ার্নিং সাইন হিসেবে নিতে হবে যে আমাকে একটু ডক্টরের কাছে নিয়ে যেতে হবে অথবা ইনিশিয়েটিভ নিতে হবে। আচ্ছা, দেন সাইন অফ বিং আপসেট সাচ এ স্যাডনেস অর টিয়ারফুলনেস। বাচ্চা আপনি দেখতে পাচ্ছেন যে আপসেট হয়ে যাচ্ছে, স্কুল থেকে এসে হোক বা বাইরে থেকে এসে হোক, সেটা আপনাকে অবশ্যই সর্ট আউট করতে হবে। সাইন অফ সেলফ ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার সাচ এস হেড ব্যাঙ্গিং অর সাডেনলি গেটিং হার্ট। তার মানে হচ্ছে গিয়ে যে সেলফ ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার করছে, দেয়ালের মধ্যে মাথা ঠুকছে, নিজেকে নিজে হার্ট করছে, কিছু ধারালো কিছু দিয়ে হাত কাটছে, এই যে বিষয়গুলো এগুলো অবশ্যই আমলে নিতে হবে, যেটাকে বলে ওয়ার্নিং সাইন। রিপিটেড থটস অফ ডেথ, এবং প্রায় প্রায় সে আহ, মৃত্যুর কথা বলছে। হ্যাঁ, তো এই ধরনের সাইনগুলো অবশ্যই আমাদেরকে সাথে সাথে খেয়াল করতে হবে। এখন আসেন যে কোশ্চেনটা আপনারা রিটেনে পাবেন, খুবই কমন একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে কমন মেন্টাল হেলথ ডিসঅর্ডার ইন চিলড্রেন। নাম্বার ওয়ান, ডিপ্রেশন। নাম্বার টু, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, যেটাকে আমরা শর্টে এডিএইচডি বলি, এবং অনেক বাচ্চার ভিতরে এডিএইচডি দেখা যায়। দেন বাচ্চাদের ভিতরে কিন্তু অ্যাংজাইটি ডিসঅর্ডার দেখা যায়। এখন মনে রাখতে হবে এখানে
ওয়ার্নিং সাইন হিসেবে নিয়ে আমাদেরকে জানাতে হবে যে এগুলো যদি কোনোটা তোমার বাচ্চার মধ্যে দেখা দেয়, তুমি অ্যালার্ট হয়ে গিয়ে বাচ্চাকে ডক্টরের কাছে যেতে হবে। দেন আরও সিমটমের ভিতরে এক্সপ্রেশন অফ ফিয়ার অর অ্যাংজাইটি, ভিতরে এগ্রেশন, রিফিউজাল টু কোঅপারেট, অ্যান্টিসোশাল বিহেভিয়ার, use of alcohol or other drugs in a teenager, and constant complaints of aching arms, legs or stomach with no apparent cause. ঠিক আছে, অনেক বাচ্চারা কিন্তু আবার স্কুলে না যাওয়ার জন্য এগুলো করে, পেটে ব্যথা, মাথা ব্যথা, দাঁত ব্যথা, নাকে ব্যথা, আঙুলে ব্যথা, নখে ব্যথা, হ্যাঁ, এগুলো বলতেই থাকে কন্টিনিউয়াসলি। ওইটা আবার ডিপ্রেশনের সাইন না, ওইটা আবার একটু বুঝতে হবে যে দুষ্টামি করছে, এটা বাকি স্যার সাইনও আপনাকে খেয়াল করতে হবে। এরপরে দেখেন তাহলে আমরা কি করবো? রোগীর বানায় স্যার আগে তাহলে ব্যাপারটা হচ্ছে আমরা কি করবো, ট্রিটমেন্ট ইজ এসেনশিয়াল ফর চিলড্রেন স্ট্রাগলিং উইথ ডিপ্রেশন সো দ্যাট দে ক্যান বি ফ্রি টু ডেভেলপ নেসেসারি একাডেমিক অ্যান্ড আমি সোশ্যাল তার মুখ বাবা নোংরা হবে treatment involves psychotherapy, either alone or in combination. কখন বুঝবো? তো এগুলোর ডিসিশন তো আর আমরা নিতে পারবো না, এটা তো তাদের কি করবে। সো আমরা সাতটা বন্ধ কই সেই বন্ধ দিন যেটা কথা যা ইচ্ছা করবে। Do you know the difference between psychiatrist and psychologist? Anyone? জানেন? জানা আছে? ম্যাম আরেকবার বলেন, একটু শুনি নাই। Difference between psychiatrist and psychologist. সাইকিয়াট্রিস্ট হচ্ছেন ডক্টর, আর সাইকোলজিস্ট মেবি ডক্টর না, অ্যাজ এ কাউন্সিলর হিসেবে কাজ করে। Yes, very good, very good. This is the difference. Okay. So আমাদের অনেক সময় কনফিউশন হয়, ওই যে একবার কোন বাচ্চাটা ওষুধ দিয়েছিল, সেই ওভার ডোজে মেয়ে মারা গেল, সুসাইড করলো, অথচ তার ট্রিটমেন্ট চলছিল, তখন একটা হুলস্থুল হয়েছে, কিন্তু বেশি দিন আগের কথা না, গত বছর অথবা 2018-এর কথা। সো তখন এরকম একটা কিছুদিন তোলপাড় হলো, আমরা জানি না, বুঝি না সাইকোলজিস্ট কারা, সাইকিয়াট্রিস্ট কারা, কাকে কখন কোথায় কোথায় নিয়ে যাবো। সো এই যে বন্যা যে কথাটা বলবো এটা আমাদের মাথায় রাখতে হবে। সাইকিয়াট্রিস্ট হচ্ছে এমবিবিএস ডক্টর যারা ইন্টার্ন করে স্পেশালিস্ট, আর সাইকোলজিস্ট হচ্ছে গিয়ে এরা এমবিবিএস ডক্টর না, বাট তাইতে। এবং এই মেন্টাল হেলথের উপরে তারা পড়াশোনা করে মাস্টার্স করে স্পেশালাইজেশন করে, তারপরে তারা এই যে সাইকোথেরাপি দেয়, স্পেশালি কাউন্সিলিং করে। হ্যাঁ, সো এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এরপরে ডিপ্রেশনের আমাদের ওষুধ যাতেই হবে। এরপরের যে কমন মেন্টাল হেলথ প্রবলেম সেটা হচ্ছে এডিএইচডি, অনেক শুনবেন এই নাম। হ্যাঁ, সো অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। সো এডিএইচডির মেইন ফিচার যদি বলেন, নাম্বার 1 মেইন ফিচার হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি। দেখেন ছবিগুলো দেখেন, এই যে এখানে দেখেন মেয়েটা হাইপার অ্যাক্টিভিটি করতেছে, এই বাচ্চাটাকে ইরিটেট করতেছে, চিৎকার করতেছে, আবার এই বাচ্চাটা দেখেন এই যে সামনের মেয়েটার চুল ধরে টানছে। যে বাচ্চাগুলো এই ধরনের হাইপার অ্যাক্টিভিটি করে, এই চেয়ার থেকে নামছে, চেয়ার থেকে উঠছে, বাসার মধ্যে একটা হুলস্থুল তৈরি করছে, এটা ফেলে দিচ্ছে, সেটা ফেলে দিচ্ছে, অথচ তার জান্নাত। স্কুল পারফরমেন্স, এডুকেশনে অতটা কনসেন্ট্রেশন নিতে পারে। এরকম করতে এই ছবিতে ধরনের বাচ্চাগুলোকে সাধারণত ডায়াগনোসিস করা হয় অ্যাটেনশন ডেফিসিট। সে অ্যাটেনশনটা তার কম থাকে, ডেফিসিট থাকে, বাট তার হাইপার অ্যাক্টিভিটি থাকে অনেক বেশি। এই হাইপার অ্যাক্টিভিটিগুলো কি দেখেন এক্সাম্পল দিয়ে দিয়েছি, রানিং অর ক্লাইম্বিং at inappropriate times, squirming, ঘুরছে, or jumping out of their seats, এগুলো হচ্ছে hyperactivity. Then আরেকটা ফিচার থেকে impulsiveness, that means হচ্ছে blurts out answer, interrupt others. ঠিক আছে, সব কথার উত্তর দিতে হবে, এই যে ছবি দেখালাম আদারকে খুব ইন্টারাপ্ট করে, এইটা হচ্ছে কি আপনার impulsiveness থাকে তাদের ভিতরে। আরেকটা হচ্ছে an inability to যে রান্না করবে sustain কিছু attention or concentration. That means example কি, attention deficit যেটা, সেটার এক্সাম্পল কি, মেক্স কেয়ারলেস মিস্টেকস, অ্যাভয়েড সাস্টেইনড মেন্টাল এফোর্ট। তারা আসলে যাতে খুব কেয়ারলেস মিস্টেক করে। এখন কেয়ারলেস মিস্টেক আবার আমরা পড়েছি অথবা জানি অনেকে, অথবা ছবিও দেখেছি, ডিসলেক্সিয়া না, তার আমির খানের ছবিটা, সো সেখানেও আবার আছে। সো এই জন্যই বলি যে এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের থেকে কনফার্ম ডায়াগনোসিস করা আমাদের কাজ না, বাট বিষয়গুলো আমাদের জানা থাকতে হবে। ঝাড়ু দিয়ে মুছলে আর কষ্ট হয় না। এই যে তিনটা ফিচার বললাম, হাইপার অ্যাক্টিভিটি নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে গিয়ে ইম্পালসিভনেস, প্রত্যেকটার এক্সাম্পল দেওয়া আছে, আর হচ্ছে গিয়ে আপনার অ্যাটেনশন ডেফিসিট, সেটার এই যেটা ইনএবিলিটি। সো these are the features of ADHD. So the condition is diagnosed in 3 to 7% of school age children. So 3
3 to 7% খুব কম জিনিস না। এটা এখন আরও যত মানুষজন তো জানে না, সেই জন্য ডায়াগনোসিসের আওতায় নিয়ে আসতে পারে না। মানুষজন যদি জানে যে এরকম হলে আমাকে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে, তাহলে এই পার্সেন্টেজ আরও বাড়বে। ঠিক আছে, আচ্ছা, ফর দ্য ডায়াগনোসিস টু মেড, এটার আবার কিছু কনফার্মেশন মানে একটু স্পেসিফিক ফিচার আছে। তখনই আমি একে এডিএইচডি বলবো যখন দ্য কন্ডিশন মাস্ট বি এভিডেন্ট বিফোর 7 ইয়ার্স, এটা একটা কন্ডিশন, বাট ইজ ইউজুয়ালি ডায়াগনোসড বিটুইন এজেস 8 to 10। ঠিক আছে, এটা একটা। আরেকটা হচ্ছে গিয়ে এই কন্ডিশনটা প্রেজেন্ট থাকতে হবে মোর দেন 6 মান্থস। আরেকটা হচ্ছে গিয়ে সিন বোথ অ্যাট হোম অ্যান্ড স্কুল হতে হবে। আরেকটা হচ্ছে ইম্পেডিং দ্য চাইল্ডস ফাংশনিং, তার মানে হচ্ছে কি চিলড্রেনের যে ফাংশনিং যেটা আছে সেটা ইম্পেক্ট করবে। সো এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো থাকলে আমরা ডায়াগনোসিস তখন মেক করি। তো এইটা আমাদের একটু এই পয়েন্টগুলো ঠিক এভাবেই মনে রাখবো। এর ডিপে আমাদের আসলে পাবলিক হেলথে যাওয়ার দরকার নেই, বাট কেউ যদি ওন ইন্টারেস্টে পড়তে চায় তাহলে আরেকটু পড়ে নিতে পারবে, কোনো অসুবিধা নেই, সেটা সেলফ লার্নিং হতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে গেল এডিএইচডি, পার্সেন্টেজ জানলাম, ফিচারগুলো জানলাম, এক্সাম্পলও জানলাম। কি করণীয়? ওই একই জিনিস, করণীয় সব একই, প্রিভেনশনের মধ্যে একবারে জানলাম। তারপরে আসি আমরা মেন্টাল ডিসঅর্ডারের ভিতরে অ্যাংজাইটি ডিসঅর্ডার। এটার পার্সেন্টেজে দেখেন 67% অফ চিলড্রেন মে ডেভেলপ অ্যাংজাইটি ডিসঅর্ডার, and of these 1/3 may be over anxious and 1/3 have some phobia. Internet connection. So এই over anxious and Trying phobia to সবই reconnect. anxiety disorder এর মধ্যে কথা পড়ে। শোনা যাচ্ছে। তাহলে দেখেন এই anxiety disorder তাহলে আমরা বেশ কয়েক ধরনের দেখে ফেলছি। একটা হচ্ছে generalized anxiety disorder, আর এটা হচ্ছে childhood onset social। ঘুরতেছে। এটাও তো আসতেছে না। এরকম হলে নেটটা বন্ধ করে চালু করবো। আর যাচ্ছে না এখন গান, এটি নাই যায় বই থেকে যা কই শোনো গান দিয়া। এরকম হলে এটা ডিসকানেক্ট করে এখান থেকে কানেক্ট করবে। সাপ দেখে ভয় পায়, এক একজনের ফোবিয়াটা কিন্তু এক্সট্রিম লেভেলের। যেমন আমি যেরকম তেলাপোকা দেখলে সাংঘাতিক ভয় পাই, ওটা আমি আবার সাপ দেখলে হয় না, টিকটিকি দেখলে হয় না। বাট মানুষের এটা থাকবে, এটা বাচ্চাদের থাকে। সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ ফোবিয়া। এই যে আমরা যে একটু আগে দেখলাম থাকবে, ঠিক আছে, ওটার এক্সাম্পলগুলো আমরা দিচ্ছি। Being very afraid of school and other places where there are people, এটা হচ্ছে social anxiety। ওই যে আমরা ঠিক আছে, চাইল্ডহুড সোশ্যাল ফোবিয়া। হ্যাঁ আপু বলুন। হ্যাঁ আছি তো। আপনার মনে হয় নেটে সমস্যা হয়েছে, এই জন্য আবার জয়েন করে। নেটে সমস্যা হয়েছে মনে হয়। কিন্তু এক্সাম এনজাইটিও আছে আমার, যেরকম আবার জয়েন করে। আমার যেরকম ভাইবার দিলে, আমার যেরকম অ্যাডমিশন পরীক্ষা কোথাও দিলে আমার একটা এনজাইটি, আমার ভালো লাগে না অ্যাডমিশনটা, এই টেস্টটাকে কিছু। ম্যাম আচ্ছা, তারপরে হচ্ছে ইয়েস আইরিন আপু ওই যে ডিসকানেক্ট হয়ে গেছে, মানে ট্রাই করতেছে, একটু দেখে। তো সাউন্ড আসেনি এখনো, আসলে তো আমার একটু সাউন্ড হবে, দেখি আমি জয়েন করতে পারছে না বললো। রিফ্রেশ করে নিতে বলেন, কারণ এখানে কোনো নোটিফিকেশন আসছে না। বলেন যে জি ম্যাম, ঠিক আছে। ঢুকছেন ওটাকে রিফ্রেশ করেন। আচ্ছা রিফ্রেশ তিনবার করে থাকলাম। আমি আবার লিংকটা কপি করে দিচ্ছি। রিফ্রেশ করুন। ম্যাম জয়েন করেছে আপু। তাহলে আমি কন্টিনিউ করতে থাকুক, ও নোটিফিকেশন আসে। সো জয়েন করে রাখুন। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইরিন আসতে পেরেছেন? জি ম্যাডাম, আমার বাসটা মনে হয় প্রবলেম হচ্ছিল মনে হয় ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আমি যেগুলো ইজি আমি
পারফেক্ট। করছি এংজাইটি ডিসঅর্ডারের কিছু এক্সাম্পল যেগুলো কিনা এই যে নেট গেছে আবার। ভাগ দেখে নিলাম, এই ভাগের প্রত্যেকটার একটা করে মানে বলতে বোঝা যায় ঠিক আছে এই জানি আমাদের মধ্যে। So having repeated episode of sudden unexpected intense fear that মানে হার্ট পাউন্ডিং, ওই যে আপনার ট্যাকিকার্ডিয়া মানে হার্টবিট পালপিটেশন হচ্ছে, বেড়ে যাচ্ছে এই ধরনের, ঠিক আছে। তারপর বারবার ইয়ে হয়ে যাচ্ছে। আবার ডিসকানেক্ট, সমস্যা হচ্ছে বারবার। করলাম তো। চাইতেছিলাম আর একবার ডিস্টার্ব হোক, না হলে যে আমি শিখাইতে চাইলাম শিখতে চাইলাম, আর মর্মদা বুঝতে হবে না। কোনো ইয়ে থাকে, চাকরির জন্য থাকে, তখন কিন্তু এরকম টেনশন এত হয়, ব্রাউজার চালায় রাখছো কেন? টয়লেট পায় মনে হয়, তুমি এগুলো এটা তো শেষ বন্ধ করে দিলাম। আচ্ছা অ্যাংজাইটি ডিসঅর্ডারের ভিতরে একটা দেখেছি আমরা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, শর্টে বলা হয় ওসিডি। জিনিস many children occasionally have thoughts that bother them and they even if their actions don't actually make sense. For example, wear a favorite piece of clothing. আছে না আমাদের কুসংস্কার কিছু, এইটা আমার লাকি চেন, এই ব্রেসলেট পরে আমাকে সারা পরীক্ষার হলে যেতে হবে, এই পেন আমার লাকি পেন, এইটা নিয়েই আমাকে যেতে হবে পরীক্ষার হলে, এই কানের দুল, এই নাকের ফুল, এই জুতা, এই ড্রেস, এই কালার, এইটা আমার লাকি, অথবা এটা আমার আনলাকি সাইন, আমি এটা নিবই না। যখন মানুষ এই সব জিনিসটাকে নর্মাল ভাবে না, ইটস ওকে একদিন, কিন্তু এটাই যখন তার অবসেশন তৈরি হয়ে যায়, আমি রাস্তার অর্ধেক চলে গেছি, আমার বাসা হচ্ছে কি বনানীতে, আমি চলে গেছি কুশানের কাছাকাছি, তারপর আমার মনে পড়ছে যে আমি তো আমার ওই জিনিসটা আনি নেই যেটা আমার লাকি চাই, তখন আপনি এমন এংজাইটিতে পড়ে গেলেন, আপনি আবার গাড়ি ব্যাক করে বাসায় আসলেন। এই যে অ্যাক্টিভিটিটা, এটা হচ্ছে কি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। ওকে, so children may have an obsessive compulsive disorder when unwanted thoughts and the behaviors they feel they must do because of the thoughts happen frequently, take up a lot of time, more than and 1 hour a day, interfere with their activities or make them very upset. যে অ্যাক্টিভিটিসটা এই ঘটনাগুলো তাদের ভিতরে ঘটায়, সেটাই হচ্ছে কি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এবং সেটা বলছে যে 1 ঘন্টার উপরে থাকে। এটা আসলে ক্লিনিক্যাল ডায়াগনোসিসের জন্য আমাদের প্রয়োজন হয় এই আওয়ারটা, টাইমটা। The thoughts that are called obsessions and the behavior are called compulsion. তাহলে চিন্তাটাকে বলছে যে ওই পেনটা আমার নিতেই হবে, এটাই আমার লাকি চাই, এই চিন্তাটাই হচ্ছে গিয়ে অবসেশন। আর ওই অবসেশনটার জন্য আমার যে বিহেভিয়ার গুলো হচ্ছে, আমি ওই ব্যাক করতেছি আবার ওটাকে নেওয়ার জন্য, ওটা ছাড়া আমি মুভ করবো না, যাবো না, ওইটা হচ্ছে এই বিহেভিয়ারটা হচ্ছে কম্পালশন। সো দিস ইজ অল অ্যাবাউট ইট, জানলেই হবে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এখন আলাদাভাবে ওসিডি এর কিছু সিমটম আমরা দিয়েছি, এটা আমি এই জন্য একটু করবো না, কারণ এই কথাগুলো আমি অলরেডি প্রিভিয়াস স্লাইডগুলোতে বলে ফেলেছি। সো এটা জাস্ট আপনারা দেখে নিন, তাহলেই পরীক্ষার হলে আমরা সিমটমটা জিজ্ঞেস করি।
পরের যে অ্যাংজাইটি ডিসঅর্ডারটা আমরা দেখলাম সেটা হচ্ছে স্কুল ফোবিয়া। School phobia is when your child is very nervous and refuses to go to school. And causes of this school refusal কি হতে পারে? It might be linked to separation anxiety, যেটা আমরা একটু আগে দেখেছি, যেমন প্যারেন্টস থেকে সেপারেশন হতে পারে, অথবা প্যারেন্টসদের সেপারেশন হতে পারে। ওয়ারিজ অ্যাবাউট লিভিং হোম, এটাও হতে পারে যে সে বাসার থেকে বের হয়ে যাচ্ছে। অনেকেরই আছে এই যে বাসার থেকে বেরোচ্ছে, এটা হলেই একটা ফোবিয়া কাজ করে, টেনশন কাজ করে, অ্যাংজাইটি কাজ করে, অনেকে ডিপ্রেশন কাজ করে। যেমন আমার বাসার থেকে ঢাকার বাইরে কোথাও গেলে বাসা ছেড়ে আমার সাথে সাথে মুডটা অফ হয়ে যায়, মুড সুইং করে, আমি স্যাড হই, সেরকম অনেকেরই হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে কি হলো? এছাড়া কি হচ্ছে? ডিপ্রেশন, তারপরে আছে লার্নিং ডিফিকাল্টিস অর সোশ্যাল প্রবলেমস অ্যাট স্কুল। এই জিনিসগুলো থাকে, তাহলে বাচ্চা কিন্তু স্কুলে যেতে চায় না। এবং আরও কিছু স্ট্রেসফুল ইভেন্টস হয় স্কুলে, এটার জন্য বাচ্চা স্কুল ফোবিয়া হয়। যেমন কোনো বাচ্চা যদি টিজিংয়ের শিকার হয়, অথবা সেক্সুয়াল ভায়োলেন্সের শিকার হয়, অথবা শিকার হওয়ার অবস্থায় থাকে, তাহলেও কিন্তু বাচ্চা স্কুল ফোবিয়া ডেভেলপ করে। সেটা কিন্তু এইখানেই কিন্তু অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। কখনো বাচ্চা স্কুলে কেন যেতে চাচ্ছে না, এই সিমটম সামনে আসলেই আপনাকে অ্যালার্ট হয়ে যেতে হবে। আপনার মেন্টাল যে অ্যালার্ম সিস্টেমটা আছে আপনার ভেতরে, প্যারেন্টস হিসেবে সেটাকে আপনাকে ইয়ে করে অ্যালার্ট করে নিতে হবে, এবং আপনাকে বাচ্চার সাথে কনভারসেশনে বসতেই হবে, মনে রাখতে হবে। কারণ অনেক বাচ্চা স্কুলে সেক্সুয়ালি অ্যাবিউজড হওয়ার কারণে আজকাল স্কুল যেতে চায় না, কেমন রাখতে হবে। আচ্ছা, school phobia occurred in 1 to 5% of children and there is a strong association with anxiety and depression. ঠিক আছে, এটা ম্যানেজমেন্ট কি আমরা আছি তো সাথে না? জি জি ম্যাম। ওকে, গুড। আচ্ছা, ম্যানেজমেন্ট কি হচ্ছে? ম্যানেজমেন্ট হচ্ছে ট্রিটিং দ্য আন্ডারলাইং সাইকিয়াট্রিক কন্ডিশন। তার মানে আমাকে খুঁজে বের করতে হবে বাচ্চা কেন যেতে চাচ্ছে না। এমনও তো হতে পারে স্যার টিচার যারা আছে তারা তাকে অনেক বেশি ধরনের বকাবকি করছে, কারণ সে পড়া বুঝতে পারছে না। এখন সে যে পড়া বুঝতে পারছে না, এটার পিছনেও কারণ থাকতে পারে, সে সবার মতো রিসিভ করতে পারে না পড়া, সো এটাও হতে পারে। টিচার তাকে টর্চারও করতে পারে, আবার পিয়ারদের দ্বারা সে বুলিডও হতে পারে, অনেক কারণ থাকতে পারে। সো আমাকে সাইকিয়াট্রিক কন্ডিশনটাকে আন্ডারলাইন কজ খুঁজে বের করতেই হবে। প্রথমে দিতে হবে ফ্যামিলি থেরাপি, অবশ্যই বাসার বাবা মাকে তাকে সময় দিতে হবে, কি হয়েছে ঘটনা চিন্তা করতে হবে, বুঝতে হবে, তাকে কাউন্সেলিং করে তাকে সাহস দিতে হবে। ঠিক আছে, দেন প্যারেন্টাল ট্রেনিং। আরেকটা ম্যানেজমেন্ট হচ্ছে, শুধু তো এটা দিলে হবে না, শুধু প্রসারী লং টার্ম চিন্তা করে এই যে কন্ডিশনগুলো প্যারেন্টসদেরকে ট্রেনিং দেওয়ানো হয়। বিদেশে খুব বেশি হয়, আমাদের দেশে কম কম, তারপরেও আমাদের দেশে শুরু করা উচিত, বা শুরু কোনো কোনো জায়গায় আছে কিছুটা। স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে এই ধরনের কিছু অ্যাক্টিভিটিস হয়। আরেকটা হচ্ছে লিয়াজু উইথ দ্য স্কুল ইন অর্ডার টু ইনভেস্টিগেট পসিবল রিজনস ফর রিফিউজাল অ্যান্ড নিগোশিয়েট রিএন্ট্রি। তার মানে কি, প্যারেন্টসকে আরেকটা কি করতে হবে, স্কুলের সাথে লিয়াজু করতে হবে যে আসলে কি প্রবলেম হচ্ছে, আমার বাচ্চাটা কেন এরকম রিফিউজ হচ্ছে, এটা ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে কি আমার পার্ট। দেন আরেকটা মেন্টাল হেলথ ডিসঅর্ডার হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, যেহেতু এটার একটা আলাদা ক্লাস আছে, এখানে শুধু আমরা একটুই জানবো যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার্স, সংক্ষেপে বলা হয় ASD। এটা কিন্তু একটা ডিসঅর্ডার। যখনই আসবে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, তাহলে ASD এটা হচ্ছে আর গ্রুপ অফ ডেভেলপমেন্টাল ব্রেইন ডিসঅর্ডার। খেয়াল করেন প্রতিটা শব্দ এখানে জরুরি, আপনাদেরকে কিন্তু আমরা বাই বাই জিজ্ঞেস করবো। Developmental brain disorder characterized by difficulties with communication, social interaction, as well as obsession and repetitive behavior. এই প্রতিটা শব্দ আপনার মুখ থেকে বের হতে হবে বাইবার সময়, যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বলতে কি। ঠিক আছে, কমিউনিকেশনের প্রবলেম হবে, সোশ্যাল ইন্টারঅ্যাকশনের প্রবলেম হবে, রিপিটিটিভ বিহেভিয়ার থাকবে, এবং অবসেশন। এত সুন্দর করে বুঝাইতেছি, এরপরে যদি না বোঝে না, আমি ভাইবা মানে সিনিয়র ম্যান তো ওনাকে পরে ইয়ে করে যে তুমি পড়াও নাই ভালো করে। ওই আমার আর দুঃখের কিছু না, আমি মাটিকে বলবো মাটি চিচিং ফাঁক আর আমি ভিতরে ঢুকে যাব। ডিসঅর্ডার, ইটিং ডিসঅর্ডার একটা মেন্টাল হেলথ and behavioral problem. কি হয় এটা? Eating disorder frequently appear during the teen years. Or young adulthood, but may disorder involve change in
সব তোমার পছন্দ। জি আমার না, চুলও পড়ছে, যেগুলো আমার চুলও আছে, এগুলোই ছোট ছোট টুকরা ভাই ওগুলো হয়েছে, আমার না। এক্ষুনি পরীক্ষা হবে, ডিএনএ হবে। কিছু কিছু মানুষের ডিপ্রেশন থাকলে খাওয়া বেড়ে যায় না কমে যায়? কারো বেড়ে যায়, কারো কমে যায়। বলেন, এখন আমি একটু আপনাদের কাছ থেকে জানতে চাই, হাবিব আপনার কি হয়? আমার বেড়ে যায়। অন্যার বেড়ে যায়, আর হাবিবের কি হয়? জি ম্যাম। ডিপ্রেশন হলে কি আমার খাওয়া বেড়ে ডিপ্রেশন যায় হলে না? ম্যাডাম আমি হাবিবের কন্ট্রোল করার জন্য আমি প্রিমিয়াম খাই। চুইংগাম খায়, তাহলে এটা হচ্ছে কি হাবিবের একটা বিহেভিয়ার। আচ্ছা, তারপরে মেরি ডিপ্রেশন হলে কি হয়? বেড়ে যায় খাওয়া না কমে না, যায়? আমার কমে যায়। আচ্ছা, আইরিন কি হয়? ম্যাডাম বেড়ে যায়। আর মাহমুদা? ও জীবনেও খাওয়া পারে না। মাহমুদা কি বেড়ে যায়? কোথায় সে? ম্যাম বলতেছে, আমার যখন ডিপ্রেশন হয় আমার খাবারটা কি বেড়ে যায় না কমে? কিছু কিছু খাবার খুব বেশি খাই, কিছু আবার একদমই খাওয়া হয় না। আমি ভাত একদমই খেতে পারি না। কেন কমে কেন বাড়ে এটা বলতে? এইটা হচ্ছে গিয়ে একজনের ইমোশনাল একটা এক্সপ্রেশন খাওয়ার উপর দিয়ে, হ্যাঁ, কিন্তু এটা যখন কিছু ফর্মুলায় পড়ে যায় তখন এটা ইটিং ডিসঅর্ডার হয়ে যায়, ঠিক আছে? সো দেখেন টাইপগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, ওই টাইপগুলো ম্যাম আপনারটা আমার হচ্ছে গিয়ে কি আসলে মিক্স, আমার আসলে খাওয়া পারে না, কিন্তু ওই যে মামুদা যেরকম বলেছে, আমি আসলে কখনো আসলে খাওয়া পারে না, যে আমার মনে হয় কম আর খাবারটা মনে হচ্ছে বলা যায় কি আমার এটা খাদ্যটা থেকে বন্ধ করে দিই। পারে না। আমি যে সবসময় দেখছি যে ডিপ্রেশনে বা মনটা থাকলে বা টেনশন থাকলে তখন নর্মাল খাবার খাওয়া যায়, কিন্তু পছন্দের খাবারগুলো খাইলে বা নিজের বুঝতে বা নিজের ইচ্ছা পছন্দের খাবারগুলো খাইলে এই ডিপ্রেশনটা কমে যায়। রয়েছে। এটা ঠিক। ডিপ্রেশনে যখন আপনি থাকেন না, আপনার পছন্দের কাজগুলো যদি আপনি করেন, সেটা খাওয়া হতে পারে, সেটা অন্য কোনো অ্যাক্টিভিটি হতে পারে, ডিপ্রেশন কমে। আমি আপনাদেরকে আরেকটা সিক্রেট বলি, যেটা আমি ওরিয়েন্টেশনে বলি। যখন প্রথম নতুন স্টুডেন্টরা আসে তখন আমি আপনাদেরকে বলেছিলাম, এটা হচ্ছে আমার ডিপ্রেশন হলে আমার শপিং মলে ঘুরতে হবে, কেনাকাটা করি আর না। শপিং মলে যাই, অনেক মানুষের ভিতরে এই অ্যাক্টিভিটিগুলো দেখি, মানুষ সবাই ওখানে কিনছে ঘুরছে, সেরকম অটোমেটিকলি আমার ডিপ্রেশন হবে। এটা আমার একটা, ঠিক আছে? সো ইটিং ডিসঅর্ডারটা যখন ডিসঅর্ডার করবো, টাইপসগুলো আপনারা জানেন অলরেডি, তো ওইটা মনে করে দিই, টাইপসগুলো দেখলেই বুঝতে পারবেন কোনটা ডিসঅর্ডারের মধ্যে পড়ছে। দেখেন, আর আপনার আমার যেগুলো যতটুকু বললাম, এটা ডিসঅর্ডার। আপনার আমার এটা হচ্ছে একটা এক্সপ্রেশন, আমাদের ডিপ্রেশনটাকে কমানোর, আমাদের একটা ওয়ে অফ রিলিফ ফ্রম দ্যাট ডিপ্রেশন। ওকে, এখন প্রথম যে টাইপস অফ ইটিং ডিসঅর্ডার আমরা আরো জিজ্ঞেস করি আপনাদেরকে। সাধারণত এটা 1% গ্রুপেই বেশি দেখা যায়, যেটা বলেন না আপনারা জানেন। প্রথম টাইপ হচ্ছে অ্যানোরেক্সিয়া নার্ভোসা, মানে হচ্ছে a condition in which a child will feel rational fear of being fat। এটা সাধারণত যারা হেলথ ইমেজ কনসিয়াস, এবং এই ইমেজ কনসিয়াসনেসটা বেশি দেখা যায় অ্যাডোলেসেন্ট পিরিয়ডে। মেয়েরা খেলে মোটা হয়ে যাবো, আমাকে ফ্যাটি লাগবে, খাবো। সো অ্যানোরেক্সিয়া নার্ভোসা একটা সময় হয় কি, খেতে না খেতে আপনার স্টমাক কিন্তু একটা নিয়ম আছে, আপনি খাবার স্টমাকে যত বেশি দিতে থাকবেন, স্টমাক তত খাবার দিতে পারবেন। স্টমাকের প্র্যাকটিস, স্টমাক তত বড় হতে থাকবে সাইজ। এই যে যারা অতিরিক্ত মোটা থাকে, যেমন আদনান সমেতের মতো যারা অতিরিক্ত মোটা থাকে, ওই রকম মানুষদের চিকন হওয়ার পর একটা মানে একটা ম্যানেজমেন্টের পার্ট হিসেবে এদের স্টমাকের সাইজও কিন্তু ছোট করে দেয়, যাতে করে খাবার কম গ্রহণ করতে পারে। ঠিক তেমনি যে মানুষটা এই যে বিভিন্নভাবে খেতে চায় না, এরকম করতে করতে খাবার কিন্তু এক সময় আপনি কন্ট্রোল করে নিয়ে আসতে পারবেন। আপনার স্টমাক একটু বেশি খেলে, এক রকম বেশি খেলেও তখন আপনার হাঁসফাঁস লাগে। সো যারা এই অ্যানোরেক্সিয়া নার্ভাসের ভোগে, তারা খাবার কমাতে 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 একসময় স্টমাকের সাইজ এমনই ছোট হয়ে যায়, এটা কন্ডিশনটা ডিটোরিয়েট করে। এরকম অনেক মডেল আছেন যারা মৃত্যুবরণ করেছেন ক্যাকিকটিক হয়ে, মানে হচ্ছে গিয়ে হাড্ডি সার হয়ে গেছিল, তার বডিতে কোনো মাংস নেই, ফ্যাট নেই, শুধু হাড্ডি সার, এবং সে মুভমেন্ট করতে পারতো না, বসতে পারতো না, কারণ তার পেইন হতো হাড্ডিতে। কারণ পেইন আপনার মাসেল লেয়ার এবং ফ্যাট লেয়ার লাগে বডিকে নর্মাল রাখার জন্য। সেরকম অনেক মৃত্যুর ঘটনাও হয়েছে এই অ্যানোরেক্সিয়া নার্ভাসের।
ভাইবায় জিজ্ঞেস করা হয় বুলিমিয়া নার্ভাস আর বিঞ্জ ইটিং এর মধ্যে পার্থক্য কি, আপনার আনসার হবে বুলিমিয়াতেও বেশি খায়, বিঞ্জ ইটিং এও বেশি। কিন্তু বুলিমিয়াতে আবার ওয়েট গেইন করবে এই ভয়টা নাই, মুখের মধ্যে আঙুল ঢুকায় বমি করে। আর বিঞ্জ ইটিং এ কোনো বমি টমি নেই, খালি খেয়েই যায়, মোটা হয়েই যায়। বুলিমিয়া নার্ভাসার একজন আমাদের পৃথিবীর বিখ্যাত মানুষ, সে বুলিমিয়া নার্ভাসে আক্রান্ত ছিল বলতে সবাই জানে। সে কে? প্রিন্সেস অফ জানি না ম্যাম। ওয়েলস। কে সে? Yes, Diana. Please remember it. Very interesting. She was diagnosed as a case of suffering from bulimia. ঠিক আছে, তার একটা প্রবলেম ছিল যে যারা ওয়েট লসের জার্নিতে থাকে, যে ব্যালেন্স ডায়েট খাবে, নো ডায়েট শুড বি ফলোড ফর ওয়েট লস এক্সেপ্ট আ ব্যালেন্স ডায়েট। মনে রাখতে হবে কিটো ডায়েট, সেই ডায়েট কি জানি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং, দিস আর অ্যাকচুয়ালি নট হেলদি। সো আপনাকে ওয়েট লসের জার্নিতে থাকতে হলে আপনাকে ব্যালেন্স ডায়েট গ্রহণ করতে হবে এবং ব্যালেন্স ডায়েটটা বুঝে গ্রহণ করতে হবে। এবং ওই ব্যালেন্স ডায়েট যারা করে তাদের মাঝে মধ্যে ক্রেভিং হয় খাওয়া, তারা তখন সপ্তাহে বলে যে একদিন বিঞ্জ ইটিং করে, এটাকে আবার চিট ডেও বলা হয়। চিট ডেটা আসলে বলার দরকার নেই, অনেক সময় তারা বিঞ্জ ইটিং করে, একদিন খায় মাসে বা সপ্তাহে বা সারা মাসে দুবার খায়, সো ইটস ওকে, ব্যালেন্স করতে। ওকে, নাও লাস্ট ওয়ান হচ্ছে এলিমিনেশন ডিসঅর্ডার। আমরা দেখেছি যে মেন্টাল হেলথ ডিসঅর্ডারের ভিতরে সবার লাস্টটা হচ্ছে এলিমিনেশন ডিসঅর্ডার, যেটা আমরা অলরেডি পড়েছি। সেটা কি? ডিসঅর্ডার্স দ্যাট এফেক্ট বিহেভিয়ার রিলেটেড টু ইউজিং দ্য বাথরুম। সেটা কি? একটা হচ্ছে অ্যানোরেসিস, অনেক বাচ্চা বাথরুম যে শিশি করতে চায় না, পেট পাস করবে। আবার কারো আছে বেড ওয়েট করবে। দুটা হচ্ছে কি সবচেয়ে কমন এলিমিনেশন ডিসঅর্ডার, একটু যেটাতেই হবে। ঠিক আছে, এখন এতক্ষণ তো আমরা জানলাম মেন্টাল হেলথ প্রবলেম, কিন্তু আজকের লেকচারে আরেকটা শব্দ ছিল বিহেভিয়ারাল ইস্যুস বা বিহেভিয়ারাল প্রবলেমস। এটা পার্ট এটা ইজি তাদের করবে। এটা হচ্ছে কি বাচ্চাদের কিছু বিহেভিয়ারের প্রবলেম। জিনিস সাম অফ দ্য মোস্ট টিপিক্যাল চ্যালেঞ্জেস ফর আ প্যারেন্ট। আজকে ইন্টারনেট অনেক সমস্যা করতেছে। বুঝছো? আবার লস্ট দিছি, হচ্ছে না কানেক্ট।
করো এখন, কোনো ওয়াইফাই বলে পায় না এটা। দেখো আসছিল তো, দিয়েছিলাম 2 বার, তারপর কানেক্ট হচ্ছিল না, ঘুরতেছিল। হুম, মোবাইল থেকে জয়েন করি, মোবাইলে তো নাই মনে হয় এখন ডাটা। মোবাইলে তো নাই, 72 ঘন্টার ছিল, ওটা তো শেষ হয়ে গেছে। আছে তো এক্সেস। নতুন কেউ জয়েন করতেছ? হুম, লুকস অ্যালেক্স না, দেখলাম চলে কিনা এটা, নাকি এটা ওয়াট করবে। উইক। উইক মোবাইল ডেটা কতগুলো আছে চেক করো তো। নাই তো, 72 ঘন্টার ছিল না, তো পরশু দিনই শেষ হয়ে গেছে। কোন সিমে? যাও বাংলা লিঙ্কে দিছিল না, এয়ারটেল দিছিল? 5000 দিয়ে চেক করলে বাংলা লিঙ্ক। বাংলা লিঙ্কে ক্লাস শেষ হয়ে যাবে। মোবাইলে কিন্তু স্পিড ফাস্ট। এখানে কেন আসতেছে না? মোবাইলে তো আমি পাচ্ছি। কোনো টার্নের ডাটা আছে? হুম, অন করো হটস্পট। সেটিংসে যায় না? এটা আদার এটা হটস্পট ওরা ভাই এক জিনিস তারপর করো, খুঁজে পাবো না হটস্পট, এতদিন শিখানো লাগবে কেন এক জিনিস?
বাচ্চাদের অনেকে আঙুল চষে, রিপিটেটিভ ভোকালাইজেশন, একই কথা বলতে থাকে, এটা অনেক সময় টেনশন বা হ্যাবিট ডিসঅর্ডার টেনশন। অনেক সময় দেখবে এখানে নোটিস করবে যে তোমার ইন্টারনেট এত শেষ, তখন আবার ওকে দিয়ে সাথে সাথে লেট করলে রে এনে যাবে এটা যাবে আবার একটু বলো যে নেট ছিল না ওটা 5 মিনিট তাই সো এছাড়া আর কি হ্যাবিট ডিসঅর্ডার হতে পারে? টিক্স মানে কি জানেন? ছবিটা আছে না, এই যেটা, এই ছবিটা দেখা যাচ্ছে, ছবিটা ছেলে বাচ্চাটার ছবি দেখা যাচ্ছে। জি ম্যাম, দেখা যাচ্ছে। এই যে মুখটাকে খিচিয়ে রেখেছে, দিস ইজ কল্ড ফেশিয়াল এক্সপ্রেশন, যে দিচ্ছে এটা টিক্সের আকারে, ঠিক আছে? সো হেয়ার পুলিং, ব্রেড হোল্ডিং, অনেক বাচ্চা আছে শ্বাস বন্ধ করে থাকে কতক্ষণ, এটা তার একটা হ্যাবিট ডিসঅর্ডার। হ্যাঁ, স্টাটারিং মানে কি বলতো? জানি না ম্যাম। স্টাটারিং মানে হচ্ছে তোতলানো, ভেরি ইম্পর্টেন্ট একটা হ্যাবিট ডিসঅর্ডার, যেটা আপনার বাচ্চার মধ্যে থাকলে এই স্টাটারিং বেশিরভাগ সময়ই কিছু স্পিচ থেরাপি দেওয়ার মাধ্যমে ঠিক করে ফেলা যায়। ঠিক আছে? অনেক সেলিব্রিটি, আপনার দেশেরটা না জানলেও এই পাশের পার্শ্ববর্তী দেশের অনেক সেলিব্রিটি চাই এই স্টাটারিং এ ভুগত, তারা এখন নাম করা হিরো। তার ভিতরে একজন হচ্ছে ঋত্বিক রোশন, আরেকজন হচ্ছে অভিষেক বচ্চন। ঠিক আছে? এই স্টাটারিং এর কারণে কিন্তু যদি এটা ছোটকালে ঠিক করা না হয়, বড়কালে সে বিভিন্ন ধরনের জবের মধ্যে গিয়ে রিফিউজালের শিকার হবে এবং সে ডিপ্রেশনের শিকার হবে। হ্যাঁ, ওই জন্য ওটাকে দেখা দিয়ে কালার করে রাখছে। এছাড়াও আরো কিছু হ্যাবিট ডিসঅর্ডার আছে, তোতলান বাংলায় বলে। এছাড়া হ্যাবিট ডিসঅর্ডার আছে ইয়ার সোয়ালো, মানে হচ্ছে কি বাতাস খায়, হেড ব্যাঙ্গিং, মাথাকে আঘাত করে, ম্যানিপুলেটিং পার্টস অফ দ্য বডি, এই যে হাতকে উল্টায় পিছন দিকে নিয়ে যাবে, আঙ্গুলকে উল্টায় পিছন দিকে নিয়ে যাবে, মানে বিভিন্ন পার্ট ম্যানিপুলেট করে। ঠিক আছে? বডি রকিং, পুরো বডিকে সে রক করতে থাকে, ইটিং অর ব্লিডিং দেমসেলস, দিস আর দ্য হ্যাবিট ডিসঅর্ডার। ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষার হলে রিটেন কোশ্চেনে থাকে, পরীক্ষার হলে বাইরের মধ্যে আমরা জিজ্ঞেস করি। স্টাটারিংটা যেহেতু আমি ব্লু করে রেখেছি, এটা ইম্পর্টেন্টের জন্যই আমি দিয়েছি, দিস ইজ নট আ টেনশন রিডিউসিং হ্যাবিট। সব হ্যাবিট কিন্তু টেনশন রিডিউস করে না। মুখ কাটা অনেক সময় টেনশন রিডিউস করছে, বাট স্টাটারিং নট। It arises in 5% of children as they learn to speak, and about 20% of these retain the stuttering into adulthood. It is more prevalent in boys than in girls. Initially, it is better to ignore the problem since most cases will resolve spontaneously, but you should be alert if the difficult, diffluent speech persists and is causing পারলাম জিনিসগুলো চলে আসছে। Disruptive behavior. So disruptive behavior disorder, group of behavioral problems. They are called disruptive because affected children literally disrupt the people and activities around them, including home, school, and with peers. এরা the most common type of disruptive behavior হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে oppositional defiant disorder আর একটা হচ্ছে conduct disorder। এখন oppositional defiant disorder যেটা, সেটা a persistent pattern of কি কি থাকে এটার ভিতরে? angry outburst, খুব রেগে যায়, আর্গুমেন্ট করে, disobedience, কথা মানতে চায়। এটা হচ্ছে ডিসরাপটিভ বিহেভিয়ারের মধ্যে যে অপোজিশনাল ডেফিয়েন্ট ডিসঅর্ডার থাকে তার এক্সাম্পল। অ্যাংরি হয়, আর্গুমেন্ট করে এবং কথা মানতে চায়। আর কন্ডাক্ট ডিসঅর্ডার হচ্ছে ইজ আ ফার মোর সিরিয়াস কন্ডিশন দ্যান দ্যাট ক্যান ইনভলভ ক্রুয়েলটি টু অ্যানিমাল অ্যান্ড পিপল, আদার ভায়োলেন্ট বিহেভিয়ার অ্যান্ড ক্রিমিনাল অ্যাক্টিভিটি। তার মানে কন্ডাক্ট ডিসঅর্ডারটা আরো বেশি খারাপ, কারণ এটা কি করে, প্রকাশ করে কিভাবে জানেন? এই যে অ্যানিমেলের প্রতি ক্রুয়েলটি দেখায়। আপনারা কি জানেন এই যে নিউজটা কি পড়েছেন যে কিছুদিন আগে পাকিস্তানের কতগুলো অ্যাডোলেসেন্ট 16 বছরের ছেলে একটা বিড়ালকে রেপ করতো এবং বিড়ালের যে আপনার হোলটা ছিল, বডির হোলটা ছিল, সেটাকে ছিঁড়ে ফেলেছে এবং তারপরে বিড়ালটাকে রাস্তায় ফেলে দিয়েছে। ঠিক, আপনারা শুনেছেন? এটা রিসেন্ট ঘটনা। জি ম্যাডাম, জি ম্যাডাম। বলে যিনি
টালিগুলো বানাচ্ছে, তখন স্পাইডারম্যান সিরিজটা খুব চলতো আমাদের, ওরা যখন ছোট ছিল, আমরা যখন ছোট ছিলাম। সো সে কি করতো, ওই সিরিঞ্জটা স্পাইডারের ভিতরে একটু বড়, অপেক্ষাকৃত বড় স্পাইডার পেলে সেই কাজটা করতো। সিরিঞ্জটা ঢুকিয়ে সেটা টানতো, লিকুইডটাকে বের করে। সো দিজ আর কন্ট্যাক্ট ডিসঅর্ডার বিহেভিয়ারাল প্রবলেম। বুঝতে পেরেছেন? জি ম্যাম। সে বড় হওয়ার পরে কি আর এই জিনিসগুলো ছিল নাকি ছোটবেলাতেই শুধু এগুলো করতো? তার বড় হওয়ার পর এটা দেখা যায়নি, কারণ হচ্ছে গিয়ে তাকে কাউন্সিলিং করা হয়েছে, এটা কোনো ক্রুয়েলটি দেখা, হ্যাঁ, এটা তোমাকে অবশ্যই এনিমেলগুলোর প্রতি, ইনসেক্টগুলোর প্রতিও রেসপেক্ট দিতে হবে, তাদেরকে কেন কষ্ট দিতে হবে। এই যে বিষয়গুলো তার সাথে কাউন্সিলিং করা হয়েছে, এই জন্যই এটা জানার দরকার যে কখন কাউন্সিলিংটা করতে হবে। আস্তে আস্তে সে তার এই ডিসরাপ্টিভ বিহেভিয়ার থেকে সে বেরোতে আসে। কিন্তু কেউ কেউ যদি এটাকে কাউন্সিলিং পাওয়ার পরও কন্টিনিউ করে, অথবা কাউন্সিলিং পায়নি তাই সে কন্টিনিউ করছে,
ইন্টেন্সিটিতে কিন্তু আপনি দেখছেন যে অতিরিক্ত অ্যাগ্রেসিভ, সেটাকে কারেক্ট করতে হবে, এটাকে ইগনোর করলে চলবে না। প্রিটেন্ডিং নট টু হিয়ার ইউ, অনেক বাচ্চাই আছে এমন ভাব করছে যেন সে শুনছেই না, তখন তাকে কাউন্সিলিং করতে হবে। নেক্সট যেন তোমার এই বিহেভিয়ার না হয়। টেকিং অর ডুইং উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড আনফর্চুনেট না যে আমি এই জিনিসটা পড়াশোনা করি, আমার বাচ্চাটা এই জিনিসটা এত বেশি করে না, তাকে শেখানো হয়েছে যে তুমি যে কোনো কাজ করার আগে, যে কোনো কিছু করার আগে আমার পারমিশন নেবে। সে এই জিনিসটা খুব ভালো করে করে। সে পাশের রুমে যাবে, ধরেন আমরা কোথাও বেড়াতে গিয়েছি একটা ফ্যামিলিতে, সেইখানেও সে আমার পাশে বসে আছে, কেউ তাকে ডেকে নিচ্ছে যে আসো আমার রুমে গিয়ে খেলি। সে কিন্তু সেখানে মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা যেই থাকুক না কেন, সে কিন্তু যে আমাকে পারমিশন নিচ্ছে, আর আমি যাবো, কারণ কি তাকে শেখানো হচ্ছে তুমি আমাকে পারমিশন দিতে যাবো। সো আমি ছিলাম এরকম বাচ্চা, সব কিছুতেই আম্মু আম্মু। রাইট, কিন্তু আমরা আসলে ডিভাইসে এত বেশি কনসেন্ট্রেশন দিয়ে ফেলি যে অনেক সময় অনেক কিছু দিস ইজ রং, আমাদেরকে আসলে বের হয়ে আসতে হবে। সো আরেকটা হচ্ছে কি হ্যাভিং আ লিটল অ্যাটিটিউড, কোনো বাচ্চা যদি অ্যাটিটিউড দেখায়, যে অ্যাটিটিউড দেখাচ্ছে, সেটাকে কারেক্ট তৈরি করে আপনি অবজার্ভ করবেন আপনার বাচ্চা তার পিয়ারদের সঙ্গে খেলার সময় এমন কিছু বলছে কিনা, আমার তো গাড়ি আছে তো দেখতে পাই, হ্যাঁ আমার তো ওইটা আছে দেখতে পাই, এই যে জিনিসটা, এইটাকে যখনই দেখবেন তখনই কিন্তু কারেক্ট করে দেবেন। নো হাম্বল, হ্যাঁ যত বড় হবে তত হাম্বলনেস শিখতে হবে, যেটা বলতে পারবেন যে দেখার সাথে। এবং এক্সাজারেটিং দ্য ট্রুথ, অনেক বাচ্চা সত্যকে এক্সাজারেট করে তারপরে এসে বলবে, হ্যাঁ আপনাকে হলুদ মরিচ মাখিয়ে একটা ঘটনাকে বর্ণনা করবে। যদি আপনি ফিল করতে পারেন যে এটা সে করছে, তাহলে তাকে কানেক্ট করবেন। কারণ এই বিহেভিয়ার গুলোই পরবর্তীতে বাচ্চাকে ওই যে ওটার মতো হেল্প করে, যদি আপনি কারেক্ট করেন বাচ্চা শ্যামসের ইয়ে আছে না, ওকে। আচ্ছা, আম্মা ও আমার চুল টেনে দিছে, সবচেয়ে মিছা কথা বানায় বানায় কয়, সেটা তো সেটা হচ্ছে প্রিভেনশন। Behavior disorder এগুলা। মেন্টাল হেলথ এন্ড বিহেভিয়ারাল প্রবলেমগুলো দেখলাম, তাহলে এটার প্রিভেনশন কি হতে পারে, এবং এই প্রিভেনশনটা আমি বলবো না, এখন আপনাদের কাছ থেকে আমি এক এক করে জানতে চাই। তাহলে প্রথম ফর্মুলা অনুযায়ী বলবেন, প্রিভেনশনের জন্য যে মেন্টাল হেলথ প্রবলেম আছে, বিহেভিয়ারাল প্রবলেম আছে, প্রিভেনশনের জন্য নাম্বার 1 কি করতে পারি? বলেন, যা মনে আসে বলেন, আলোচনা করুন। কাউন্সিলিং করতে পারি না। ভেরি গুড। তাহলে প্রথমেই হচ্ছে গিয়ে সাইনগুলোকে রেকগনাইজ করে যে বাচ্চাটার প্রবলেমগুলো আছে, তাহলে আমরা কেয়ার সিক করবো এবং সেই অনুযায়ী কাউন্সিলিং করব। এখন এই কাউন্সিলিংটা আগে ক্যাটাগরি থেকে শুরু হবে, পরে দরকার লাগলে আমরা স্পেশালিস্টের হেল্প নেব। তাহলে নাম্বার 1 আমি বাচ্চাকে কাউন্সিলিং করলাম, আর কি করতে পারি? বিহেভিয়ারটা মডিফিকেশন করা যেতে পারে ম্যাডাম। আচ্ছা, তাহলে বিহেভিয়ার গুলোকে মডিফিকেশন করা যেতে পারে, সেটা ওই যে কাউন্সিলিং এর মাধ্যমে আপনি মডিফিকেশন করলেন। গেল বাচ্চার ব্যাপারে গেল, তারপরে আর কি ম্যাম করতে পারি? বাচ্চার আগে বাচ্চার মা বাবাকে বেশি কাউন্সেলিং করা দরকার, প্যারেন্টস কাউন্সেলিং। প্যারেন্টিং ট্রেনিংটা দিতে হবে। জি। গুড, ভেরি গুড। তাহলে একটা আমরা পেলাম যে আমরা বাচ্চাকে কাউন্সেলিং করব। দুই নাম্বার আমরা কি করলাম, পেলাম যে মা বাবাদেরকে, প্যারেন্টসদেরকে আমরা কিছু স্কিল ডেভেলপমেন্ট করিয়ে দেবো, মানে ট্রেনিং এর ব্যবস্থা করবো, লাগবে কাউন্সেলিং করবো তাদেরকে, যে এই বিষয়গুলো জানেন আপনারা, এগুলোকে সচেতন থাকতে হবে। গেল 2 নাম্বার। আর কি হতে পারে? গেল প্যারেন্টস, গেল আর কি হতে পারে? সোসাইটিকেও কাউন্সিলিং করতে হবে ম্যাডাম। ভেরি গুড। সোসাইটিকে কাউন্সিলিং তো আপনি করতে পারবেন না, সোসাইটিকে আপনি সোসাইটির পিপলদের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করবেন। সেই অ্যাওয়ারনেস ক্রিয়েটের টেকনিকগুলো কি হতে পারে? সোসাইটিকে কাউন্সিলিং করবেন, হ্যাঁ সোসাইটি এডুকেশন, রাইট, যেমন হতে পারে তাদেরকে আমি এডুকেশন দিতে পারি। আর কি? ম্যাম বাচ্চা কোন তার কিরকম বন্ধুদের সাথে মিশছে, খেলাধুলা করছে, এগুলো খেয়াল রাখতে হবে। ভেরি গুড। এটা আমরা একটু পরে আসি, মনে রাখেন মেন, এটা আমরা পরে আসবো। আমরা যেটা আলোচনা করছি, সোসাইটিকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। সেই অ্যাওয়ারনেসটা আমরা কি কি পদ্ধতির মাধ্যমে ক্রিয়েট করতে পারি? একটা যে হ্যাঁ তাহলে সেমিনার অ্যারেঞ্জ করতে পারি, ওয়ার্কশপ
ওয়ার্কশপ অ্যারেঞ্জ করতে পারি, বিভিন্ন ধরনের মাস মিডিয়া ইউজ করতে পারি, যেমন টিভিতে অ্যাড দিতে পারি, রাইট? জি যে আপনারা বাচ্চাদের এইসব বিহেভিয়ারকে ইগনোর করবেন না, বাচ্চার মেন্টাল হেলথের যত্ন নিন, ঠিক কি না? তাহলে জি এইভাবে ম্যাম। লিফলেট এগুলো আমরা বিতরণ করতে পারি, সেখানে আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি। তাহলে এই অ্যাওয়ারনেসটা, এই যে পদ্ধতিগুলো বললাম, এটা আমরা কমিউনিটিতে বা সোসাইটিতে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য এই পদ্ধতিগুলো অবলম্বন করব। ঠিক আছে? তাহলে টিচার তাহলে এটা কাজী না থাকলে emergency না। ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছে, এটা আলাদাভাবে বলবো। তাহলে আমরা এতক্ষণ কি কি বললাম? একটা বললাম বাচ্চাকে আমরা কাউন্সিলিং করতে পারি প্যারেন্টস হিসেবে, ফ্যামিলি থেকে, স্কুল থেকে। 2 নাম্বার পয়েন্ট আসলো যে আমরা প্যারেন্টসদেরকে ট্রেনিং কাউন্সেলিং করতে হবে। 3 নাম্বার পয়েন্ট আসলো সোসাইটির পিপলদেরকে আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করব কিভাবে ওই বিলবোর্ড, পোস্টার, লিফলেট, নাটক, টিভি, মাস মিডিয়া ইউজ করতে পারে, যেভাবে ওরিয়েন্টেশন প্রোগ্রাম, ওয়ার্কশপ প্রোগ্রাম, এডুকেশন প্রোগ্রাম এভাবে। এবং 4 নাম্বার পয়েন্ট হচ্ছে মেরি একটা বলেছে, কি বলেছিলেন? মানে বাচ্চা খেলাধুলা করছে, মানে পিয়ার সিলেকশন, যেটা বাচ্চারা খেলাধুলা করে কি রকম, হ্যাঁ আমরা সচেতন হব। এবং আরেকটা পয়েন্ট বলেছে যে আমরা স্কুলের কারিকুলামে আমরা কিনা এডুকেশন যখন দেয় তখনও কিন্তু টিচারদেরকেও আমরা কিন্তু ট্রেনিং এর মাধ্যমে টিচারদেরকেও জানিয়ে দিলাম যে আপনাদের স্কুলে যেহেতু বাচ্চা অনেক সময় থাকে, আপনারাও বাচ্চাদের বিহেভিয়ার গুলোকে একটু মনিটর করবেন এবং কোনো ধরনের সমস্যা পেলে এই আমাদেরকে প্যারেন্টসদেরকে আপনারা জানাবেন। তাহলে 6টা প্রিভেনশনের টেকনিক কিন্তু আমরা কিন্তু জেনে ফেললাম, ঠিক কি না? জি ম্যাম। ওকে, তাহলে এই যে পড়া কিন্তু অলরেডি হয়ে গেল। এখন এই যে প্রিভেনশনের যে স্লাইডগুলো আছে এর ভেতরে এই কথাগুলোকেই আমরা দিয়েছি, ঠিক আছে? আর রোল অফ পাবলিক হেলথ প্রিভেনশন অফ হেলথ ডিসঅর্ডার, এটাও আপনারা অলরেডি আলোচনা করেছেন। অতএব এটা যদি একটু স্লাইডটা রিডিং করেন তাহলে আপনাদের হয়ে যাবে। সো দিস ইজ অল অ্যাবাউট today's lecture on mental health problem and behavioral problem in children. So, do you have any question? আপনাদের কি কোনো question আছে? Nice. তো প্রশ্ন না থাকলে তাহলে আজকে আমরা আমাদের এই ক্লাসটা শেষ করছি। আগামী ক্লাস আগামী শুক্রবার 12টার সময়। মানে আমাদের যে একটা কোর্স আছে, 4 নম্বর কোর্সটা আমাদের ঠিক মনে করতেছি, আমরা 3টা কোর্স করতেছি, মানে 3টা সাবজেক্ট করতেছি, আরেকটা আছে আমাদের এই সেমিস্টারে, এটা ওইটা কি হবে? ওইটা কি হলো? ওটা তো বন্যা শাহনাজ ম্যাডামের কাছে কথা বলি। ম্যাম শাহনাজ ম্যাডাম তো যোগাযোগ করেনি। আপনারা এখনো শাহনাজ ম্যাডামের সাথে যোগাযোগ করেননি? আমি তো সেই প্রথম ক্লাসেই বলে দিয়েছিলাম যে আপনারা শাহনাজ ম্যাডামের সাথে যোগাযোগ করতে হবে। আচ্ছা শাহনাজ ম্যাডাম তো একটা ক্লাস নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ একটা ক্লাস। মানে আমার ভাইয়া মনে করে বলছে প্রোটোকল প্রেজেন্টেশনের কথা ম্যাম। হ্যাঁ, প্রোটোকল প্রেজেন্টেশন সেটা আমরা নিব বলেছি। তার আগে প্রোটোকল প্রেজেন্টেশনের পার্ট হিসেবে, ওটা কিন্তু কোনো ক্লাস নেই, আমি ক্লিয়ার করে দিই। একটা ব্যাপার শুনে নেন, সেটা হচ্ছে প্রোটোকল প্রেজেন্টেশনের কোনো ক্লাস থাকে না। আপনারা ওটা আমরা সিলেবাসের মধ্যে প্রোটোকল প্রেজেন্টেশন রেখেছি, এটা একটু কনফার্ম হয়ে নেন আপনারা, ক্লিয়ার হয়ে নেন। সিলেবাসের ভিতরে প্রোটোকল প্রেজেন্টেশন রেখেছি, এটা থিসিস ডিফেন্স যে লাস্টে আছে সেটারই পার্ট। আপনাদেরকে যেন আমরা টাইম মতো এটা নোট দিতে পারি সেই হিসাবে ওটা আমরা ওইখানে রেখেছি, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কারণ প্রোটোকল প্রেজেন্টেশনের সম্পূর্ণ ক্লাসই আপনাদের করা হয়েছে এপিডেমিওলজি থেকে রিসার্চ মেথোডোলজি এন্ড বায়োস্ট্যাটিস্টিক্স, ঠিক আছে? এই দুটোই হচ্ছে আপনার প্রোটোকল প্রেজেন্টেশনের মেইন ক্লাস ছিল। এইখানে যেটা আমরা করব প্রোটোকল প্রেজেন্টেশনে, আপনাদেরকে 1টা থেকে 2টো, এই ম্যাক্সিমাম 2টো ক্লাস আমরা ক্লাস হিসেবে না আপনাদেরকে গাইড করার জন্য নিব। সেইটা নেওয়ার আগে প্রাথমিক কাজ কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম। কি বলেছিলাম? টপিক সিলেক্ট টপিক সিলেক্ট করতে হবে। টপিক সিলেকশন এন্ড এরিয়া সিলেকশন। আর হাবিব মনে করিয়েছেন, থ্যাংক ইউ। ওটা ছিল হচ্ছে সেকেন্ড ক্লাসটারে। তো আমরা একটা ডেট দিব, ম্যাডামের সাথে আমি কথা বলে আপনাদের টপিকটা সিলেকশন করে আমরা একটা ডেট দিব। সেই ডেটটা শুক্রবার
জি ম্যাম। তাহলে সূত্র দিয়ে ক্যালকুলেট যদি করতে হয় z স্কয়ার pq ডিভাইডেড বাই d স্কয়ার, এটা যদি সূত্র হয়ে থাকে, ধরেন এটাই সূত্র, তাহলে এখানে p মানে কি? পপুলেশন। এই যে পপুলেশন না, p মানে পপুলেশন না, p মানে প্রিভিলেন্স। এই পার্টিকুলার ইস্যু নিয়ে আপনি রিসার্চটা করবেন, সেই পার্টিকুলার প্রবলেমের প্রিভিলেন্স কত। এখন আপনি ধরেন মাহমুদা, আপনি করবেন লো বার্থ ওয়েট নিয়ে একটা স্টাডি, তাহলে এখানে স্যাম্পল সাইজ ক্যালকুলেট করতে হলে আপনাকে প্রিভিলেন্স, লো বার্থ ওয়েটের প্রিভিলেন্স ধরতে হবে, সেটা ধরেন 27% বাংলাদেশে। তো ধরলে আপনি দেখবেন বাকি সব জেড স্কোয়ার পি কিউ ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এখানে শুধু পিটা বেস করতে হয় লিটারেচার রিভিউ ঘেটে, বাকি যে জেড স্কোয়ার ডি স্কোয়ার এগুলো সব ভ্যালু আগে থেকে দেওয়া থাকে। তাই যদি হয় তাহলে এইটা ফর্মুলায় পেলে আপনার যে স্যাম্পল সাইজ সেটা আসবে। তাহলে এখানে তো আগের থেকে বলা যায় না যে আপনার স্যাম্পল সাইজ কত। আচ্ছা, তবে এই সূত্র অবলম্বন করে সাধারণত দেখা যায় 400-র মধ্যে সাইজ থাকে। এটা 200 হতে পারে, 300 হতে পারে, 400, ডিপেন্ডিং অন ইয়োর প্রিফারেন্স। এটা হচ্ছে রিসার্চ মেথোডোলজি। না বুঝে থাকলে যারা ফাঁকি দিয়েছেন তারা এই যে থিসিস এসে করা। ডাটা কালেকশন কি আমরা থার্ড সেমিস্টারে করব? ডাটা কালেকশন হচ্ছে গিয়ে এই যে আপনাদের ইথিক্যাল কমিটির রিভিউ পাওয়ার সাথে সাথে, তাদের পারমিশন পাওয়ার সাথে সাথে ডাটা কালেকশন শুরু করবেন। আমি একটা বুদ্ধি শিখাই দিই আপনাদের। আপনারা এখনই যারা যারা মনে করেন যে টাইমের মধ্যে এটা শেষ করবেন, তারা এখনই তাদের টাইটেল ফিক্স করে ফেলেন। আমি আগামী সপ্তাহে এটা বের করব, ঠিক আছে? জি ম্যাম, আমরা টাইমলি শেষ করতে চাই ম্যাম, আপনি হেল্প করলে ভালো হবে আমাদের জন্য। আমি কি হেল্প করতে পারবো আমি সেটা বলে দিই। আমি কি হেল্প করতে পারবো আমি বলে দিই। সেটা হচ্ছে আমি আপনাদেরকে এখন একটা টাইম দিব, যে টাইটেল ফিক্সেশন টাইম। এটা হবে, নাম হবে মিটিংটা টাইটেল ফিক্সেশন। সো ওই মিটিংয়ে সেটা আগামী শনিবার দিন ফিক্স করে দেবো। সো আগামী শনিবার এই যে আপনারা সময় পাচ্ছেন, এর ভিতরে আপনার টাইটেল ফিক্স করবেন এবং অন্তত পক্ষে 3টা থেকে 5টা লিটারেচার ওই টাইটেলের
না ম্যাম, সমস্যা নাই। ম্যাডাম দেখা যাচ্ছে। হবে এটা তো টাকার হিসাব রে। এই যে দেখেন, দেখা যাচ্ছে থার্ড সেমিস্টার। জি ম্যাডাম দেখা যাচ্ছে। জি ম্যাম, দেখা যাচ্ছে। এখানে আপনাদের কি কি আছে? জেন্ডার ইন রিপ্রোডাক্টিভ হেলথ আর অ্যাডোলেসেন্ট হেলথ, দুটো কোর্স আছে থার্ড সেমিস্টার, রাইট? আর আছে হচ্ছে ডিজিজ ট্রিটমেন্টস। তো এই যে প্রোটোকল ডেভেলপমেন্ট, এটা যখন এখান থেকে হতে থাকবে, এখানে ডিজিজ ট্রিটমেন্টস এর উপর রেডি হতে থাকবে, কারণ এটা একটা প্রসিডিওর। ডাটা কালেকশন করতে থাকবেন, রেজাল্ট লিখতে থাকবেন, তারপরে হচ্ছে গিয়ে আপনাদের সাথে আমাদের কমিউনিকেশন হতে থাকবে এবং এই দুটো কোর্স চলতে থাকবে টাইম। এবং আপনারা থিসিস ডিফেন্সের জন্য যখন বলবেন ম্যাডাম আমার ডাটা কালেকশন শেষ হয়ে গেছে, তখন আমরা থিসিস ডিফেন্সের জন্য রেডি হচ্ছি। আমরা অলরেডি কমিউনিকেশনে থাকবো, এখানে আপনাদেরকে আমরা ছেড়ে দেবো না যে আপনারা এতিমের মতো ঘোরাঘুরি করছেন। নো, আপনারা গাইডলাইনে থাকবেন, ডেডলাইন পাবেন কিছু, এর মধ্যে এটা দেন, এর মধ্যে এটা দেন। তবে একটা কথা আমি বলে রাখি, এই থার্ড সেমিস্টারের মধ্যেই আপনি যে একেবারে ডাটা কালেক্ট করে সেরে ফেলতে পারবেন, এটা আসলে হবে না। কারণ কি, এই যে প্রোটোকল ডেভেলপমেন্টটা আসলে একটু সময় নেবে আপনার। আমরা যেটা এতদিন এক্সপিরিয়েন্স করছি, কেউ যদি করে ফেলতে পারেন এর থেকে সুখকর আমাদের কিছু নাই, আমরা থিসিস ডিফেন্স দিই। কিন্তু সাধারণত এটা হয় না, এটা আপনাদের নিজেদেরই টাইম লেগে যায় চাকরি টাকরি করে এটা কারেকশন করতে করতে নিজেদেরই টাইম। তো হয় কি, এই থার্ড সেমিস্টারের থেকে আর ধরেন 3-4 মাস এক্সট্রা লেগে যায়। সো আপনারা উইদিন টাইমই অ্যাকচুয়ালি বের হয়ে যাবেন, কারণ কোর্স শেষ হয়ে যাবে। সো অসুবিধা হয়। তাহলে আনসারটা পেয়েছেন। আর বাকি আছে কম্প্রিহেন্সিভ ফিল্ড প্র্যাকটিস। এই কম্প্রিহেন্সিভ ফিল্ড প্র্যাকটিস আমরা নর্মাল টাইমে একটা সেন্টারে নিয়ে গিয়ে আপনাদেরকে ভিজিট করাবো। সেটা আদিপুর মেটার্নিটি হলো, রান্না হোক যেখানে, রান্নাতে টাকা দেয়, টাকা চায়, এই জন্য আমরা নিয়ে যাই। আদিপুর মেটার্নিটিতে ফ্রি থাকে, এই জন্য আমরা নিয়ে যাই। সো এই কম্প্রিহেন্সিভ ফিল্ড ভিজিট এখন যেহেতু পরিবর্তিত পরিস্থিতি, সেজন্য কি করতে হবে, এটার আমরা একটা আলাদা ওয়ে রেখেছি, যেটা আপনাদেরকে একটা রিপোর্ট সাবমিশন করতে হবে অনলাইনের করে একটা হেলথ কমপ্লেক্সের উপরে, সেটা টারশিয়ারি লেভেল হোক, সেটা স্পেশালাইজড হসপিটাল হোক, এটার ইনফরমেশন অনলাইনে অ্যাভেলেবেল আছে। সেটা আমরা দিয়ে দিই আপনাদেরকে, সেটার উপরে একটা ফিল্ড ভিজিট রিপোর্ট তৈরি করতে হবে এবং সেটা সাবমিট করতে হবে এবং সেটার ভাইবা দিতে হবে। এই হচ্ছে কম্প্রিহেন্সিভ ফিল্ড ভিজিটের কথা। ঠিক আছে, তাহলে আমরা ক্লিয়ার হলাম বিষয় দিয়ে। জি ম্যাম। শেষে হবে মানে একদম ওই থিসিস ডিফেন্সটা আমি করলে পাস করলে দেন আমার মানে কোর্স হবে। জি জি, থিসিস ডিফেন্সটা আমার সময় বেশি লাগে, তাহলে থিসিস ডিফেন্স আমার ওই সময় 3 মাস বেশি লাগবে, 3 মাস পরে আমার ডিফেন্স হবে। হ্যাঁ, ধরেন আপনার পুরো গুছাতে আপনি 3 মাস বেশি লেগে গেল, 3 মাস, 4 মাস, 6 মাস এরকমই লাগে আমাদের অভিজ্ঞতা যেটা আপনাদের সাথে সবার সাথে। সো এটা লাগলে হয় কি, কারো 3 মাস 4 মাস লাগে, কারো 6 মাস। সো হয়ে গেলে আপনারা আমাদের যেহেতু টাচে থাকবেন, আপনারা বলবেন ম্যাম আমি রেডি প্রেজেন্ট করার, কারণ কালেকশন পাবেন অনেক। যতক্ষণ আপনার এটা স্ট্যান্ডার্ড না হবে ততক্ষণ কিন্তু আমরা আপনাকে থিসিস ডিফেন্স দিব না, কারণ তখন কিন্তু আবার ফেল করার ব্যাপার। কারণ থিসিস ডিফেন্সে আপনার বাইরের এক্সটার্নাল আসে,
ম্যাম আমরা এতিম হতে চাই না, আপনাদের সাথেই থাকতে চাই। না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই পর্যন্ত ওইভাবে বের হয়নি। So, we are here for you. But কিছু কিছু জায়গায় আমাদেরকে ওই যে বলেছি শাসন করতে হবে, সেই শাসনটা জারি রাখতে হবে। সেই স্ট্র্যাটেজি থেকে বেরোতে পারবে না। হ্যাঁ? ইনশাআল্লাহ ম্যাম। এটা আপনাদের ভালোর জন্য শাসন, এটা অন্য কোনো কারণে না। না আপনাদেরকে কোনো অপমান করার জন্য, না আপনাদেরকে কোনো মনে আঘাত দেওয়ার জন্য। এই শাসন আমার কাছ থেকেই পাবে। থিসিসে এসে মিয়া নাসির নামের বকা খায় নাই, এরকম স্টুডেন্ট নাই। আর সারা বছর নাসির নামের বকা একটু কম খেয়েছে, তখন একটু অবাক হয়ে যায় ওরা, মেকআপ থেকে মিলাতে পারে না। বকাটা এই যে একটু আগে যে চাইল্ড হেল্প করালাম, বকাটা হচ্ছে সেটা। ওই টাইমে যদি আমি বকা না দিই, আপনারা ঠিক মতো সুন্দর করে জিনিসটাকে সেট আপ করতে পারবেন। সো ওই টাইমে যদি আমি বকা দিই, সেটা নিয়ে কখনো মন খারাপ করবে না। ওই বকা ওটা আমাদের ভালোর জন্যই ম্যাম। এই মেয়ের এই মনটাকে বড় করে আমার বকাটা গ্রহণ করবে। অবশ্যই ম্যাম, অবশ্যই। ইনশাআল্লাহ ম্যাম। হাবিব, আর কোনো টেনশন আছে? সব হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আর কোনো প্রশ্ন, কারো টেনশন করার কিচ্ছু নেই। আগামী শনিবার মাথায় রাখবেন। ওকে, থ্যাংক ইউ ম্যাম। না, থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।